আসসালামু আলাইকুম। আমরা আজকে ট্রেড ফাইন্যান্স, সংক্ষেপে ট্রেড ফাইন্যান্স TFFE লেকচার শিট 3 দেখব। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার মার্ক যেগুলো সেগুলো আমরা দেখব, যেহেতু সময় অতি সংক্ষিপ্ত। স্টার মার্ক গুলো আমরা দেখবো, অর্থাৎ মোটামুটি অনেক স্টার মার্ক এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে প্রথমে দেখব, এর সাজেশনটা আগে বের করি। সাজেশন হচ্ছে, সাজেশন এখানে 3 নম্বর অধ্যায়ের যে সাজেশনটা, এটা আমরা দেখবো। এই যে এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ক্লাসে আছি, ক্লাস শেষে আপনাকে ফোন দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদের ক্রয় এবং বিক্রয় চুক্তি কি, এই প্রশ্নটা আমরা দেখবো। এবং এখানে তো একবারে খুব খুবই মোটামুটি একটু সহজ, আমরা যদি একবার করে দেখি তাহলে কিন্তু আমরা পারবো। এখানে হোপলেস হওয়ার কিছু নেই। তো আমাদের এখানে প্রথমে ক্রয় বিক্রয় চুক্তি কি, এটা যদিও প্রশ্নটি খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আমাদের জানা প্রয়োজন। যে কোনো অধ্যায়ের সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব। তো ক্রয় বিক্রয় চুক্তি হচ্ছে, আপনি পণ্য বিক্রি করবেন, আমি পণ্য কিনবো, আপনার আমার মধ্যে যে চুক্তিটা, সেটাই হচ্ছে ক্রয় বিক্রয় চুক্তি। এই ক্রয় বিক্রয় চুক্তিটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই ইয়াটা ব্যবহার হয় আর কি, কথাটা ব্যবহার হয়। তো ক্রয় বিক্রয় চুক্তি এখানে বলা আছে, ক্রয় বিক্রয় চুক্তি একটি রপ্তানিকারক এবং একটি আমদানিকারকের মধ্যে একটি চুক্তি, যা দুটি পক্ষের মধ্যে পণ্য, পরিষেবা বা সম্পত্তি বিক্রয় এবং ক্রয়ের সাথে সম্পর্কিত তথ্যাবলী উল্লেখ থাকে। এটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য স্বচ্ছতা এবং সুরক্ষা নিশ্চিত করে ব্যবসায়িক লেনদেনে এটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে। তাহলে ক্রয় বিক্রয় চুক্তি আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে সাধারণ জ্ঞান, সাধারণ আইডিয়া, সেটার দ্বারা জানি যে আপনি পণ্য বিক্রি করবেন, আমি পণ্য কিনবো, অথবা আপনি পণ্য ক্রয় করবেন, আমি পণ্য বিক্রি করব। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে চুক্তিটা হবে, পণ্য পরিষেবা বিক্রয়ের জন্য যে চুক্তিটা হবে, সেটা হচ্ছে ক্রয় বিক্রয় চুক্তি। সেটা হয় যেহেতু আমাদের ট্রেড ফাইন্যান্স এবং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ সাবজেক্ট, সেহেতু এখানে ক্রেতার বিক্রেতা কথাটা উল্লেখ করা যাবে না। এখানে উল্লেখ করতে হবে রপ্তানিকারক এবং আমদানিকারক, কথাটা উল্লেখ করতে হবে আমাদের। স্যার জি। স্যার জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার এই কোশ্চেন গুলো কিন্তু স্যার রমজান মাসে কিন্তু পড়া হয়েছিল স্যার। এটার যে 5 নাম্বার প্রশ্ন পর্যন্ত 3 নাম্বার এক্সেল শিটে পড়া হয়েছিল কিন্তু এগুলো স্যার। আচ্ছা আচ্ছা, এটা সরি সরি, আমি ওই এটা এটা repeat হয়ে যাচ্ছে কিন্তু স্যার, ওই যে ডকুমেন্টারি সংগ্রহে কয়টি পক্ষ আছে ওইখান থেকে হওয়ার কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, সরি সরি স্যার, আমি এই জন্যই স্যারকে জিজ্ঞাসা করলাম, কারণ স্যার বিষয়গুলো নোট করে রাখেন। আচ্ছা, সরি। আমাদের স্যার একটু রিভিউ করলে, আমরা তো স্যার অনেক ক্লাস করেছি স্যার, একটু রিভিউ করলে স্যার দ্রুত একটু চলে গেলেন স্যার রিভিউ করে স্যার। জি। যেটা আপনি স্যার পড়াচ্ছিলেন সেগুলো একটু আর্লি, মানে দ্রুত বলে স্যার সামনে দিকে অ্যাডভান্স হয়ে গেলেন স্যার, ভালো হয় না স্যার? আপনি আমি সম্পূর্ণ কথা বুঝতে পারতেছি না, মানে দূরে আছে, স্পিকার থেকে মনে হয় দূরে আছেন। স্যার যেটা বলছিলাম স্যার, যে যেটা আপনি স্টার্ট করেছেন স্যার, হ্যাঁ, এটা দ্রুত, মানে সামনে এগিয়ে গেলে স্যার, দ্রুত একটু বলে সামনে এগিয়ে গেলে ভালো হয় স্যার। মানে এগুলা স্কিপ করে যাব। জি জি স্যার, একটু একটু করে স্যার, মানে বলে স্যার অ্যাডভান্স হয়ে গেলেন। আচ্ছা, কেউ একটু বলবেন, উনি কি কি বললো? জাহাঙ্গীর ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, আমি ওই কোশ্চেনটা পুষে দেব। আমি একটা ক্লাসে আছি, ওই কোশ্চেনটা পুষে দেবো ভাই। আচ্ছা, আমার 11টা পর্যন্ত ক্লাস চলবে, তো সমস্যা নেই, আমি আপনাকে সময় মতো কোশ্চেন পুষে দেবো, খালি ফটোগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা। না না, আবার হ্যাঁ, আহ, আচ্ছা, কেউ একটু বলবেন যে উনি কি বললো, ওনার কথাটা স্পষ্ট আমি বুঝতে পারি নাই। ব্লুটুথ অফ করে বললে হবে না, না? স্যার ওই ভাই মনে হয় বলতেছে যে স্যার
আপনি একটু দ্রুত এই কোশ্চেন গুলো একটু জাস্ট ইয়ে করে করে যদি আগাইতেন আর কি, সবগুলো আচ্ছা একটু টাচ করে করে দ্রুত আগানোর এইরকম কিছু বলতেছিল আর কি। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা। স্যার যেটা বলছিলাম স্যার, যে হ্যাঁ ক্লাস ক্লাস যেটা আপনি স্যার স্টার্ট করেছেন স্যার, হ্যাঁ হ্যাঁ। এগুলো যে এক ভাই বললো যে সামনে থেকে ক্লাস নেওয়ার কথা, তো এগুলো হুম। স্যার একটু দ্রুত স্যার একটু হিন্টস দিয়ে এগিয়ে গেলে ভালো হয় স্যার, যেহেতু আমরা ক্লাস করে নিত স্যার প্রথমকার ক্লাসগুলো। ও আচ্ছা আচ্ছা। তাহলে এটা আবার ওদের জন্য আবার ডবল হয়ে যায়। আচ্ছা, এটা তেমন কিছু না, এটা অবশ্য আপনারা দেখলে পারবেন, অথবা আমাদের ভিডিও ক্লাস দেওয়া থাকে, সেই ভিডিও ক্লাসগুলো দেখলেও আপনি আহ, দেখলেও দেখতে পারেন। এখানে বেশি প্রশ্ন নেই অবশ্য। এই আসসালামু আলাইকুম স্যার। ওই যে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার কি স্যার ম্যাথে নেওয়ার কি কোনো প্ল্যান আছে কি, ম্যাথ ক্লাস হ্যাঁ করার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথের শিট কি আপনাদের দেওয়া হয়েছে? পেয়েছেন না আপনারা? না, দেওয়া হয়নি দেওয়া হয়নি, না, তাহলে যদি ম্যাথের সিট ম্যাথ। পাইনি স্যার। ও সরি, আমি আজকে ক্লাস শেষে, আজকে মানে 11টার দিকে শেষ হবে তো ক্লাস, আমি 11টার দিকে আমি গ্রুপে দিয়ে দিব। এখন স্যার আমি আমি যেটা বলতে চাচ্ছি, আমার মনে হয় যেটা থিওরি থেকে থিওরির উপর বেশি এমফেসাইজ না করে ম্যাথের উপর স্যার যদি একটু ইয়ে করতেন, আমার মনে হচ্ছে সবাই থিওরি মোটামুটি লিখতে পারবে, ম্যাথটা একটু স্যার আমার মনে হয় সমস্যা হবে। আচ্ছা, ম্যাথ একেবারে ইজি। 3 ধরনের ম্যাথ করবো ফরেন আমরা, অনলি ফরেন তিন চার এক্সচেঞ্জের ধরনের স্যার ম্যাথ করবো, ম্যাথের 4 ধরনের শীট ম্যাথ করলে কয়টা হয়ে যাবে। স্যার? ফরেন এক্সচেঞ্জের ম্যাথের শীট কয়টা করেছেন স্যার? ম্যাথের শিট বলতে ম্যাথের উপর রিয়েলাইজ করে আমি দেখছি, সেখানে আমি 4 ধরনের ম্যাথ যদি আপনারা দেখেন, সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা। ওটাই ওটাই করলে আমার মনে হচ্ছে তাহলে সবাই মনে হয় ফুল আনসার করতে পারবে, যত গতবার পরীক্ষা দিয়ে বুঝলাম তো স্যার ম্যাথটাই ইয়ে করে। আচ্ছা আচ্ছা, তো তার মানে ম্যাথ যারা বলতেছেন যে আনসার করে, ম্যাথ যারা ভালো করতে পারে তারাই পাস করে ফেলে স্যার দেখলাম। তাহলে কি ম্যাথের ক্লাসে আগে শুরু করব? এটাই স্যার, এটাই স্যার। তাহলে আমার মানে ইয়ে আর কি ওপিনিয়ন, আর অন্যরা যা বলেন স্যার, আপনার যা ডিসিশন। আচ্ছা ম্যাথের আচ্ছা, আগে করলে ভালো হয়, আমরা একটু প্র্যাকটিস করার সময় পাবো। তাহলে কি ম্যাথের ক্লাস আজকে শুরু স্যার করব? ম্যাথটা করান স্যার, ম্যাথটা করালে ভালো হবে। আচ্ছা, ওকে ওকে ওকে, আজকে শুরু করছি আমি। দাঁড়ান একটু, স্যার দাঁড়ান, আমি থ্যাংক ইউ ম্যাথটা স্যার, বের করি। আর দিন আজকে। ম্যাথের স্যার ম্যাথ। শীটটা আমরা হাতে নিয়ে শুরু করলে ভালো হতো কিনা? তা ঠিক না, না আমি এটা বলি, এটা একবারে ইজি, অত বেশি জটিল না, অত আচ্ছা, বেশি জটিল না। ম্যাথের শিটে কই রাখলাম, সাজেশন, ম্যাথ কই, এটা পিডিএফ এখনো। সবগুলো একটা ম্যাথ সলিউশন করার বাকি আছে, 1 ধরনের ম্যাথ, ওই জন্য আমি এটা এখনো ইয়ে করি নাই। আচ্ছা, ম্যাথটা আগে দেখাই, তাহলে আপনারা একটু সাহস শক্তি পাবেন আর কি। আর থিওরি অবশ্য আচ্ছা, এই ম্যাথটা এটা আমি আপনাদের আজকেই পাঠিয়ে দেব। আমি মনে করছি দিয়েছি আপনাদের। তাহলে ফার্স্ট পেপার যাদের আছে, ওই যে ইয়েটা এমএফএস এর ম্যাথটা পাঠিয়েছি, এটা পাঠানো হয়নি। এখানে ম্যাথ করার কিছু কিছু হালকা কৌশল আছে, যেটা আমি অ্যানালাইসিস করে পেয়েছি। দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে 96 এর ম্যাথটার প্রতি আমরা একটু নজর বেশি দেব। হ্যাঁ, 96 প্রতি এমএফএস সলিউশন দেওয়া আছে, এটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এটা তো আপনার ভিডিও দেখে আমি শিখে নিয়েছি, এটা থেকে কোশ্চেন করলে আমি পারবো। স্যার আচ্ছা, ওটা আমি ভিডিওগুলো দেই স্যার, আমার হচ্ছে কিছু খুচরা ছোটখাটো পাপ যদি থাকে তাহলে মোচন হয়ে যাবে স্যার। এই জন্য ভিডিও ক্লাসগুলো আমি ইউটিউবে দিই আর কি, আপনারা উপকৃত হন। অনেক ভাইরা দোয়া করে, খুব ভালো লাগে। এ- এটা সবার জন্য ওই জন্য উন্মুক্ত করে রাখি, যে যাতে
কারণ সব সময়ের জন্য তো বেনিফিট খুঁজলে হবে না। স্যার একটু খালি সময় নিচ্ছে আমার। এই ম্যাথটা এখানে একটা বিষয় আমাদের ডাইরেক্ট হচ্ছে কোটেশন এবং ইনডাইরেক্ট কোটেশন, এই দুটা বিষয় আমাদের এখানে বুঝতে হবে। যদি ভালো মতো বুঝি তাহলে আমাদের ট্রেড ফাইন্যান্সের যে অঙ্ক আছে, ট্রেড ফাইন্যান্সের অঙ্কটা আমরা ভালো মতো ইয়ে করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখুন, একটু খুব এখানে বলা আছে বাংলা। এখানে কিন্তু ম্যাথ বাংলাতেও করতে পারবেন, ইংরেজিতেও করতে পারবেন। হ্যাঁ, আপনারা সবসময় মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, অনেক অনেক ভাইরা বলে যে ম্যাথটা কি ইংলিশে করবো না বাংলায় করব, কিভাবে করব। যেগুলা যেগুলা প্রশ্নে হয়তো 9 নম্বরে, এরকম 9 নম্বর দিয়ে বলা আছে ইংরেজি অংশে দেখুন, ইংরেজি অংশে দেখুন, ওই ম্যাথগুলো আপনি ইংরেজিতেও করতে পারবেন, বাংলা সরি ইংরেজিতেই করতে হবে ওই ম্যাথগুলো। ওই ম্যাথগুলো শুধু ইংলিশেই করবেন আপনারা। আর এরকম যে ম্যাথগুলো এরকম বাংলা দেওয়া আছে এবং হচ্ছে ইংরেজি দেওয়া আছে, এই ম্যাথগুলো আপনি উন্মুক্ত বাংলার জন্য করতে পারবেন, ইংলিশেও করতে পারবেন। আচ্ছা, তো আমাদের এখানে 9 নম্বরে বলা আছে দেখুন, আপনার ব্যাংকে একজন রপ্তানিকারক ইউরো 65,000। তো এখানে স্যার একটু আমি এখানে বলা আছে এরকম যে আপনার ব্যাংকে একজন রপ্তানিকারক ইউরো 65,000, এখানে এখানে কোন মুদ্রার কথা বলছে, এই মুদ্রার এই মুদ্রাটা আমাদের একটু মানে লক্ষ্য রাখতে হবে। ইউরো বলছে না এখানে ইয়েন বলছে না এখানে কি বলছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ইউরো 65,000 হবে, এটা 65,000 মূল্যমানের 120 দিন মেয়াদি ইউজেন্স বিল ক্রয়ের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের ভিত্তিতে আপনার ব্যাংকে ক্রয় বিনিময় হার নির্ণয় করতে হবে, এবং প্রত্যেকটা অঙ্কে ক্রয় বিক্রয় বিনিময় হার নির্ণয় করতে বলে। উক্ত রপ্তানি বিলের বিপরীতে আপনার ব্যাংকে কত টাকা দিতে হবে নিম্নবর্ণিত তথ্য ব্যবহার করুন। 1, আন্তঃব্যাংক বিনিময় হার ইউরো 1 ইউরো সমান মার্কিন ডলার এত দেওয়া আছে, এত এবং এত। আচ্ছা, এটা ইউরোতে এটা হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তারপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয়। আর মার্কিন ডলার সমান আমাদের এত টাকা থেকে এত টাকা, এত টাকা ক্রয় মূল্য, এত টাকা বিক্রয় মূল্য। এখন আমাদের এই বিষয়টা অত্যন্ত আপনাকে পরিষ্কার হতে হবে। মোট কথা এটা আমাদের, আমরা এগুলা কিছু না, এগুলো সহজ। এই আন্ত বিনিময় হার যদি আপনি সহজে এটা বুঝতে পারেন তাহলে ট্রেজারি ম্যানেজমেন্টও অঙ্ক আসে, সেই অঙ্কগুলো আপনি দিতে পারবেন। তো আমরা একটু অন্য নিয়মে, একটু অন্য ধাঁচের একটু অঙ্ক করব, মানে অন্য পদ্ধতিতে অঙ্ক করব। পদ্ধতিটা কিরকম, এখানে এটা ডাবল ওপেন করি। এখানে বলা আছে দেখুন, আমরা এই অঙ্কটা ইংলিশে করা হয়েছে, এটা বাংলাতেও করা যাবে, পরবর্তীগুলো বাংলাতে করে দেবে, এটা ইংলিশে করা হয়েছে। সলিউশন করা আছে যে ক্যালকুলেট অফ বাইং এক্সচেঞ্জ রেট। এখানে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের এই ইংরেজিটা পড়ে যদি না বুঝেন বাংলাতে দৌড় মারবেন, বাংলাতে গিয়ে দেখবেন কি বলেছে। ক্রয় বিনিময় হার নির্ণয় করছে, ক্রয় বিক্রয় বিনিময় হার না। ক্রয় বিনিময় হার যখন নির্ণয় করতে বলবে শুধুমাত্র বাইং রেট আমাদের ক্যালকুলেশন করতে হবে। যদি ক্রয় বিক্রয় বিনিময় হার নির্ণয় করতে বলে তখন ক্রয় এবং বিক্রয় দুটাই করতে হবে। তো আমরা এমন একটা পদ্ধতি শিখবো যে পদ্ধতিতে দুটাই আমরা করতে পারবো। এই পদ্ধতিটা আমি আপনাদের দেখাবো আর কি। তো এখানে আমাদের বলা আছে যে ক্যালকুলেট বাইং এক্সচেঞ্জ রেট আমরা ক্যালকুলেট করব। উই নো দ্যাট বাইং এক্সচেঞ্জ রেট সমান বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো
আর টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, অর্থাৎ এখান থেকে আমাদের এক্সচেঞ্জ রেটটা, এটার যে এক্সচেঞ্জ রেটটা আমরা বের করে এখান থেকে এই মার্জিন বলতে আমাদের যে অন্যান্য খরচগুলো থাকে, যে খরচগুলো আমরা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে এই বিষয়টাই আমাদের কাছে নির্ণয় করাটা বা বুঝলে আমরা সহজে এটা করতে পারবো। এটা কিভাবে করবো দেখুন, আমরা জানি যে ট্রেজারি ম্যানেজমেন্ট আমরা দেখেছি ইনডাইরেক্ট রেট বা ইনডাইরেক্ট কোড বা ডাইরেক্ট, এরকম আমরা দুইটা কোড দেখেছি আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট। আপনারা ট্রেজারি ম্যানেজমেন্টের শীট যারা নিয়েছেন তারা এখানে 3 নাম্বার অধ্যায়ে আপনারা দেখবেন, ওখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটি কোটেশন আছে, সেই কোটেশনটা পড়ে নিলে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তারপরে আমি বলি এখানে প্রত্যক্ষ কোটেশনটা কি। দেখুন, কোন দেশের যেটা প্রত্যক্ষ কোটেশন, বিপরীত দেশের সেটা পরোক্ষ কোটেশন। বিপরীত কোন দেশের যেটা পরোক্ষ কোটেশন, আমাদের দেশে সেটা হবে কি প্রত্যক্ষ কোটেশন, এইরকম বিপরীত। তো প্রত্যক্ষ আর পরোক্ষ কোটেশনটা একটু ক্লিয়ার করে নিই আমরা। এই যে এখানে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে ইউরো আর ইউএসডি, তো এখানে ইউএসডি সমান সমান 1 ইউএসডি সমান সমান বিডিটি দেওয়া আছে কত টাকা, 106 টাকা এত। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে প্রত্যক্ষ কোটেশন, এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট কোটেশন, ডাইরেক্ট রেট। আর কি হবে ডাইরেক্ট রেট? এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞাটা হচ্ছে যে বিদেশি $1 বিনিময়ে বা বিদেশি কোনো ফিক্সড রেটের বিনিময়ে দেশীয় মুদ্রা কত পরিমাণ সেটা প্রকাশ করাকে আমরা ডাইরেক্ট রেট বলি। তাহলে ডাইরেক্ট রেটটা কি? যে বিদেশি মুদ্রার একক ধরে দেশীয় মুদ্রা কত, সেটা হচ্ছে ডাইরেক্ট রেট। তাহলে ইনডাইরেক্ট রেট কি? ইনডাইরেক্ট রেটটা হচ্ছে এর উল্টাটা, সহজ কথায়। এর উল্টাটা কি? দেশীয় মুদ্রার একক ধরে বা একক ধরে বিদেশি মুদ্রা কত সেটা প্রকাশ করাকে আমরা বলবো কি ইনডাইরেক্ট রেট। তাহলে এখন এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট, 1 ইউএসডি সমান এত, কিন্তু এখানে যদি বলা থাকতো এরকম 1 বিডিটি সমান এত ইউএসডি, তখন আমাদের এটা হয়েছে এত কি ইনডাইরেক্ট রেট। আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা মনে রাখবেন, মানে এটা একটু প্যাঁচ খায়, আমাদের মাথায় কিন্তু প্যাঁচ খায়। বুঝতে পারছি। আমাদের যদি এরকম টাকার মূল্য মানে দেওয়া থাকে কত টাকায়, 110 টাকা না 106 টাকা, এরকম টাকার মূল্য মানে ভ্যালুতে যখন দেওয়া থাকবে সেটা ডাইরেক্ট রেট। কিন্তু এই বিডিটি যখন 1 বিডিটি সমান এত ইয়েন, এত ডলার, এত ইউরো যখন দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। আচ্ছা, ক্লিয়ার? তাহলে আমাদের কাছে এটা ডাইরেক্ট রেট। এখন আমরা ইউরো কথাটা আমি বলছিলাম, হ্যালো, আমি একটা ক্লাসে আছি, আমি ক্লাস শেষে আপনাকে ফোন দিচ্ছি, তো এখানে খেয়াল করুন, সরি যে আপনাদের ক্লাসের ফাঁকে কথা বলছি, এটা বড় অশোভন বা এটা ঠিক না। তারপরে আপনাদের মতো ভাইয়েরা ফোন দিচ্ছে, তো তারা আবার বিরক্ত হবে আমার প্রতি, যে স্যারের আবার ভাব বেশি, হ্যাঁ, ফোন ধরে না, এগুলা বলবে। আচ্ছা আচ্ছা, তার এখানে আমাদের এটা তারা ডাইরেক্ট রেট। আমরা কিন্তু ডাইরেক্ট রেট সংজ্ঞা আছে, ডাইরেক্ট রেট বা ডাইরেক্ট কোটেশন বা ডাইরেক্ট এরকম যদি আমাদের টিকে আসে আমরা কিন্তু লিখতে পারবো। টিকাটা কি? টিকাটা ওই যে সংক্ষিপ্ত যে বর্ণনাগুলো লিখতে হয়, ডাইরেক্ট কোড এরকম তো আসে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কোড এরকম কিন্তু আসে। একটু একটু মিউট করবেন, তা না হলে অন্যদের শুনতে সমস্যা হয়। তৌহিদ ভাই, আপনি আনমিউট করে নেন, মিউট করে নেন। হ্যাঁ, তা না হলে অনেক সমস্যা হয়। তো তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু মাথায়, এটা আপনি ঘুমানোর সময় এটা মাথায় রাখবেন, কারণ এই বিষয়ের উপর আপনি প্রশ্ন লিখতে হবে যদি ট্রেজারি ম্যানেজমেন্ট থাকে কিংবা ট্রেড ফাইন্যান্স থাকে, এটা আপনার লিখতে হবে। তাহলে ডাইরেক্ট কোটেশন বা ডাইরেক্ট রেটটা হলো যে স্বদেশী টাকায় মানে দেশীয় টাকায় যেটা টাকার অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ডাইরেক্ট রেট। আর ইনডাইরেক্ট রেটটা হচ্ছে দেশীয় 1 টাকার রেটে 1 এককের বিনিময়ে বিদেশি টাকার পরিমাণ কত, সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা এখন এখানে ইউরো দেখতেছি। এখন বলুন তো, আচ্ছা, এখন ইউরোর ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি এই অ্যান্সারটা নিব। এটা যদি আমাদের ক্ষেত্রে ডাইরেক্ট রেট হয়, এটা যদি আমরা বাংলাদেশের আলোকে যদি এটা ডাইরেক্ট রেট হয়,
তাহলে ইউরোর আলোকে এটা কি রেট বলুন তো? ইনডাইরেক্ট রেট স্যার। ইউরোর আলোকে এটা হচ্ছে কি ইনডাইরেক্ট ইনডাইরেক্ট রেট। রেট। ঠিক আছে, ইউরোর আলোকে যদি ইনডাইরেক্ট রেট হয়, আমাদের আলোকে কি বলুন তো? আমাদের আলোকে ডাইরেক্ট রেট স্যার। এই তো, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে এটা এটা খেয়াল করুন, এখানে কিন্তু একটা পেসের কথা আছে। ইউরোতে যদি আমরা দেখি, তাহলে ইউরোর আলোকে এই রেটটা হচ্ছে 1 ইউরো সমান দেওয়া আছে। বাংলাদেশে 1 বিডিটি যদি সমান দেওয়া থাকে এটা অন্য কিছু, তাহলে মনে করতাম এটা হচ্ছে ইনডাইরেক্ট রেট। 1 বিডিটি সমান সমান যদি এখানে অন্য কিছু দেওয়া থাকে তাহলে মনে করতাম সেটা ইনডাইরেক্ট রেট। আর যখন টাকার অঙ্কে করা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট রেট। অনেক সময় নিচ্ছি, কিন্তু এই বিষয়টা আমাদের জটিল। তাহলে 1 ইউরো, 1 ইউরো সমান ইউরোর আলোকে এটা কি হবে? তাহলে ইউরোর আলোকে এটা হচ্ছে ইনডাইরেক্ট রেট। তাহলে ইউরোর যদি ইনডাইরেক্ট রেট হয়, আমাদের কাছে কি হবে? ডাইরেক্ট রেট। তাহলে আমাদের কাছে যে ডাইরেক্ট রেট হয় সেটাই এখানে লেখা হয়েছে, যে ক্যালকুলেশন 1। যেহেতু সবগুলো ক্যালকুলেশন দেখাতে হবে, এখানে খসড়া দেখাতে হবে, কিন্তু অঙ্কের এই যে অনুগ্রহপূর্বক আপনার হিসাবে খসড়া দেখাবেন, তো খসড়া দেখাবো ওই জন্য আমাদের এখানে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো এখানে আমাদের ক্যালকুলেশন 1 দেবো, বাইং রেট আমরা ক্যালকুলেশন করব। ইউএসডি অ্যান্ড ইউরো আর বোথ ডাইরেক্ট রেট। এখন এখানে আমি বলে দিলাম ডাইরেক্ট রেট, আপনি এখন আমার বিশ্বাস যে আপনি ক্লিয়ার হয়েছেন ডাইরেক্ট রেট। হয়তো তাছাড়া যখন আমি খালি বলে দিব ডাইরেক্ট রেট, এখন কিন্তু কেমনে কি হবে ডাইরেক্ট রেট হলো, এটা আপনার মাথায় প্রশ্ন ঘুরতে খাইতো। তো যাই হোক, এইভাবে আমরা অঙ্কটা বুঝবো। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। সো দ্য রুল ইজ, আমাদের রুলস আছে, ডাইরেক্ট রেটের একটা রুলস আছে। কি রুলস? সূত্রটা কি? বাই ল সেল হাই, মানে ল রেটে আমরা কিনবো আর বেশি রেটে আমরা বিক্রি করবো। আর ইনডাইরেক্ট রেট হলে আর উল্টাটা হতো, আমরা বাই করতাম হাই রেটে আর সেল করতাম লো রেটে। এরকম অঙ্ক আছে, আমরা দেখব। তাহলে ডাইরেক্ট রেট হওয়ায় আমরা এই কথাটা কিন্তু এখানে লিখতে হবে, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু একটা সূত্র, যে সো দ্য রুল ইজ বাই লো অ্যান্ড সেল হাই। আচ্ছা ফাইন, আমরা এখন ফর্মুলাতে ফেলাবো। এটা ফর্মুলা, বাই হচ্ছে কি? বিড রেট। বাই হচ্ছে বিড রেট। বাইয়ের অপর নাম হচ্ছে কি? বিড রেট। আর সেলের আরেক নামে ডাকা হয় আগস বা অফার রেট। সেলকে অফার করি বা আগস রেট, জিজ্ঞাসা মূল্য বলে আমরা বলতে পারি। তাহলে মোট কথা, আমরা বাই আর সেলটাকে আমরা হাইলাইটস করব। যদি বিড রেট কি আসে, বিড রেট অনেক সময় আসে, টিকাতে আসে, সংগীত প্রশ্ন আসে, তখন আমরা কিন্তু লিখতে পারবো বিড রেট কি। বাই অর্থাৎ যেটা আমরা ক্রয় করবো, যে মুদ্রাটা বিদেশি আমরা যে রেটে, সেটা হচ্ছে আমাদের কাছে বিড রেট। তাহলে এখন খেয়াল করুন যে দুটাই হচ্ছে বাই করবো লো রেটে। তাহলে বাইয়ের এখানে আমরা এই যে প্রাইস গুলো আছে, এই যে এখানে প্রাইস গুলো আছে, ইউরোর ইউরোর এখানে এত এবং এত, এটা হচ্ছে লো 1.0715, আর এটা হচ্ছে হাই 1.08 আছে, এটা 7 আছে। তার মানে এটা লো, এটা হাই। এটার ক্ষেত্রে ঠিক একই, লোটা সবসময় আগে থাকে, অধিকাংশ ক্ষেত্রে আগে থাকে। তারপর আমরা একটু চেক করে নিব, এটা 106 টাকা এত পয়সা, এটা 107 টাকা এত পয়সা, তার মানে এটা লো, এটা হাই। তাহলে এটা আমরা এখানে একটু সাজিয়ে লিখবো, এটা একটু সাজিয়ে লিখবো। 1 ইউএসডি সমান বিডিটি, মানে বাই করবে কোনটা? লো রেটে। তাহলে লো রেটটা আমরা এখানে লিখেছি, আর হাই রেটটা এখানে লিখেছি, সেলে লিখেছি। এটা সেলের কলাম, এটা হচ্ছে কি বাইয়ের কলাম। তাহলে ইউরোটাও এখানে নিয়ে আসছে, 1 ইউরো সমান ইউএসডি এত এবং এত। এখন এখানে অতএব ইউরো 1 বাইং রেট সমান সমান কি করবো এখন? এখন আমরা গুণ করব জাস্ট, এখন আমরা গুণ করব, যে এই যে বাইং যে প্রাইস আছে, বাইং প্রাইসের সাথে বাইং প্রাইস আমরা গুণ করব, আর সেলিং প্রাইসের সাথে সেলিং প্রাইস গুণ করব। তাহলে সেলিং রেট পাবো, আর এটা বাইং রেট পাবো। আমাদের অঙ্কে যদি বাইং রেট প্রয়োজন, যদিও বাইং রেট প্রয়োজন, তাহলে আপনার কাছে সহজ হবে কি? যদি অঙ্কে সেলিং রেটও করতে বলতো, আমাদের এটা দরকার নাই, এটা কিন্তু দরকার নাই, এটা কিন্তু দরকার নাই, তারপর কিন্তু করে দিয়েছি। কারণ কি? এটা যদি আমাদের দরকার পড়ে বা চাই, তাহলে কিন্তু আমরা এটা এইভাবে করতে পারবো। তাহলে এখানে আমাদের বাইং রেট প্রয়োজন, তাই শুধু এইটুকু হলেই হতো, শুধু এইটুকু আপনাদের বুঝালেই হতো। কিন্তু এইটুকু বোঝানোর মধ্যে সীমিত থাকবে, আপনারা যখন পরীক্ষায় অঙ্ক করবে তখন এইটুকু দিলেই হবে। এটা এইটুকু না দিলেও হবে কিন্তু, হ্যাঁ, এইটুকু অর্থাৎ সেলেক্টটা না দিলেও হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে বাইং রেটটা যখন নির্ণয় করব, 1 ইউরো
সমান 1 ইউরো বাইং রেট সমান বিডিটি লোয়ার রেট অফ, এখানে বলা আছে লোয়ার রেট অফ বিডিটি গুণন ইউএসডি, অর্থাৎ এই যে আমাদের লোয়ার রেটটা যেটা আছে এটা আর এটা গুণ করব, এটা গুণ করলে আমাদের বাইং রেট পাবো এত। এই সেটা বাইং রেট পার ইউরোটা আমরা বের করলাম, এই যে পার ইউরো এটা বের করলাম, বাইং রেট পার ইউরোটা সমান এত। আচ্ছা, এখান থেকে আমাদের টোটাল এক্সচেঞ্জ মার্জিন গুলো বের করি। এক্সচেঞ্জ মার্জিন বিষয়টা হচ্ছে আমাদের কাছে যে অন্যান্য যে খরচগুলো থাকে সেই খরচগুলো আমাদের এখানে বাদ দিতে হবে। ক্রয়ের বেলায় বাদ দেব আর বিক্রয়ের বেলায় যোগ করব, এটা মনে রাখতে হবে আমাদের। এটা 96তম ব্যাংকিং ডিপ্লোমা ক্রয় আসছিল, 97তম ব্যাংকিং ডিপ্লোমা বিক্রয় আসছিল, বিক্রয় রেট বের করতে হবে। বুঝতে পেরেছেন? এই ক্রয় এবং বিক্রয় আসে, এই যাত পর্যন্ত যে অঙ্ক দেখেছি ক্রয় এবং বিক্রয় আসে, এর ব্যতিক্রম হয়নি কখনো। তো আমরা এখানে ক্রয় রেট বের করব। ক্রয়ের রেটের সময় আমাদের এই যে এখানে কিছু খরচ আছে সেই খরচাগুলি আমরা যোগ করব, মাইনাস করব। তাহলে আমরা এখানে কি কি আছে, এখানে ক্যালকুলেশন 2-এ যাবো। এখন ক্যালকুলেশন 2-এ এখানে এই যে এটা একটা ক্যালকুলেশন হবে, এটা একটা ক্যালকুলেশন হবে, এটা একটা প্রত্যেকটি একটা একটা ক্যালকুলেশন খসড়া। তো এই খসড়াটা এখানে আমরা দেখবো ক্যালকুলেশন 2 লিখে টোটাল পিরিয়ড লিখবো আমরা, টোটাল ম্যাচুরিটি পিরিয়ড। এখানে আমাদের অঙ্কতে বলা আছে যদি বাংলায় যায় তাহলে এখানে আমাদের কয়দিন মেয়াদি, 120 দিন মেয়াদি। আর আমাদের ট্রানজিট সময় 10 দিন, মানে সেটা আমাদের প্রসেসিং হতে বা আমাদের এ ব্যাংক ও ব্যাংক হতে আমাদের আরো 10 দিন লাগবে। তাহলে মোট সময়টা হচ্ছে কত, মোট সময়টা পাচ্ছে কত, মোট সময়টা হচ্ছে টোটাল ম্যাচুরিটি ডে হবে টোটাল ডেজ অফ বিল যোগ ট্রানজিট পিরিয়ড। তাহলে টোটাল ডেজ অফ বিল 120, ট্রানজিট পিরিয়ড 10, মোট হচ্ছে 130 দিন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু কয়টা ওয়ার্কিং করতে হবে, কি করতে হবে, মানে পেরেশানের মধ্যে পড়ে গেছেন, মানে কি করব পারবো না এরকম কিন্তু কোনো টেনশনে আসার কথা না। কারণ আপনি এখানে বুঝতেই পারছেন যে আমাকে এটা একটা ক্যালকুলেশন, এটা কটা ক্যালকুলেশন করতে হবে, যে কটা থাকবে সে কটা প্রত্যেকটি ক্যালকুলেশন করতে হবে। অতএব ওই টেনশনটা মাথা থেকে বাদ দেন যে ক্যালকুলেশন কয়টি হবে। তাহলে আমরা এখানে 3 নম্বর ক্যালকুলেশনটা করলাম। 3 নম্বর ক্যালকুলেশন বলা আছে কি, 3 নম্বর ক্যালকুলেশন এখানে আছে লাভের মার্জিন এত টাকা প্রতি ইউরো। এটা একটু একটু ইয়ে করে মিট করেন, মিট করলে একটু শুনতে। তাহলে আমাদের লাভের মার্জিন এত মানে প্রতি ইউরোতে লাভ হচ্ছে এত পয়সা, এত টাকা করে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন 3 দিয়ে প্রফিট মার্জিন সমান সমান কি দেব, যে বিডিটি এত ভাগ 1 ইউরো। এখন এখানে একটু একটু যদি ব্যতিক্রম করে, কিরকম ব্যতিক্রম, যে এজাত পর্যন্ত করেনি, যদি করে তাহলে সেক্ষেত্রে বিপদে পড়ে যাব। যে লাভের মার্জিন প্রতি ইউরো, যে প্রতি 5 ইউরো বা প্রতি 2 ইউরোতে বা প্রতি 3 ইউরোতে এরকম কথা যদি বলা থাকে তাহলে আপনাকে কিন্তু 3 দ্বারা ভাগ করতে হবে। 1 ইউরোর লাভটা এখানে বের করে নিয়ে আসতে হবে। আমি এখানে এটা করে দেখাইছি যাতে আপনাদের সুবিধা হয়। যে এখানে 10 পয়সা বলা আছে, এই অঙ্কে বা এজাত পর্যন্ত অঙ্কে আমাদের একটু পেঁয়াজ মারেনি। যদি এখানে পেঁয়াজ মারে দেয় লাভের মার্জিন প্রতি 2 ইউরোতে আমাদের এত, তখন আমরা 2 দ্বারা ভাগ করবো। কিন্তু তখন এখানে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করবো, 1 আছে না, এটা 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 1 ইউরোর লাভের মার্জিনটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো তাহলে এখানে 1 দ্বারা ভাগ করতে হবে। এটা না করেন কোনো সমস্যা নাই, না করলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি ওখানে থাকে, যদি এখানে প্রতি 3 ইউরোর কথা 2 ইউরোর কথা বলা থাকে তখন কিন্তু ভাগ করে আপনার 1 ইউরোর কত লাভের মার্জিন সেটা বের করে নিয়ে আসতে হবে। এটা এই জায়গায় বলে দিচ্ছে, কারণ এলাক জায়গায় পেঁয়াজ মারতে পারে, দিতে পারে। আচ্ছা, এখন আমরা 4 নম্বর ক্যালকুলেশন দেখব। 4 নম্বর ক্যালকুলেশনে আছে ব্যাংকের ওভারহেড চার্জ। ব্যাংকের ওভারহেড চার্জ হচ্ছে এত %। এই ওভারহেড চার্জের এখানে ওভারহেড চার্জ সমান বাইং রেট। আমাদের সবসময়ের জন্য এই চার্জগুলো বাইং রেটের উপর অ্যাপ্লাই করতে হবে। আমরা যে বাইং রেট ক্যালকুলেশন করেছি, যে এটা যে ক্যালকুলেশন করলাম, এটা যে ক্যালকুলেশন করলাম বাইং রেট, এই বাইং রেটের উপর আমাদের এই ওভারহেড চার্জটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে পার্সেন্টেজ করব, এত % দেওয়া আছে, তাহলে বাইং রেট যেটা বের করছে এত % করে এত বিডিটি আমাদের করে নিতে হবে। স্যার এগুলো খসড়া কিভাবে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রশ্নে বলা হয় খসড়া দেখাতে হবে, এটা কিভাবে দেখাবো একটু যদি দেখিয়ে দেন। এই যে যেভাবে লিখেছি এইভাবে দেখাবে। আর এভাবে
এ হবে, আমি একটু বেশি বেশি করে লিখেছি, অনেক করে লিখেছি, এটা আপনাদের বোঝার জন্য লিখেছি। কিন্তু পরবর্তীতে আরো মানে পরের যে ক্লাসটা নিব আমি, সেই ক্লাসে কিভাবে সংক্ষিপ্ত ভাবে করবো আমরা, সেটা আমি দেখাবো। খালি জাস্ট এখানে ওয়ান দিয়ে লিখবেন, টু দিয়ে লিখবেন, থ্রি দিয়ে লিখবেন, এইভাবে লিখবেন। হ্যাঁ, এত কিছু ক্যালকুলেশন অফ প্রফিট মার্জিন হাবি যাবে, এত কিছু অনেক কিছু লেখা আছে। যদি আপনার সময় কম থাকে তাহলে এগুলো লেখা, এটা স্কিপ করবেন। খালি লিখবেন এখানে আপনার খসড়া রাফ ক্যালকুলেশন লিখে আন্ডারলাইন করবে 1 নাম্বার দিবেন, দিয়ে লিখবেন বাইং রেট ক্যালকুলেশন বা বাইং রেট লিখে কোলন ডেস দিয়ে এটা করলেন, 2 নাম্বার দিয়ে এটা করলেন। 2 নাম্বার দিয়ে এই আমি যেরকম ভাবে লিখছি এরকম ভাবে না লিখে, যদি সময় সংক্ষেপে থাকে তাহলে এখানে 2 নাম্বার দিয়ে টোটাল ম্যাচুরিটি দিয়ে, এখানে 3 নাম্বার দিবেন, এখানে 4 নাম্বার দিবেন, এখানে 5 নাম্বার দিয়ে, এই ক্যালকুলেশন 5 4 3 যেটা দিয়েছি। যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে লেখার দরকার নেই। বুঝতে পেরেছেন? যেটা করতেছি, যেটা দেখাচ্ছে, এটাই হচ্ছে রাফ, এটা হচ্ছে আমাদের খসড়া। আচ্ছা, তাহলে এখানে আমরা ওভারহেড চার্জটা বের করে নিব, এত বিডিটি। তারপরে আমাদের ইন্টারেস্ট রেট, আমাদের যে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। এখানে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে অনেকে ইন্টারেস্টটা সহজে আমরা ক্যালকুলেশন করি, আর যারা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। সুদের হার বার্ষিক কত? 6%। 1 বছরে 360 দিন ধরা হয়েছে। তাহলে 1 বছরে 360 দিন ধরা হয়েছে, বা অনেক সময় 365 দিন ধরা হয়েছে, যেটা বলা থাকবে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমাদের বাইং রেটটা যেটা দেখবো, ইন্টারেস্ট পার ইউরো। ইন্টারেস্ট পার ইউরো, আপনার কিন্তু 1 ইউরোর প্রতি আপনার সবকিছু এগুলা করতে হবে, যে 1 ইউরোতে কত। তাহলে বাইং রেটটা হবে বাইং রেট গুণন 6%, বাইং রেটের উপর অ্যাপ্লাই করতে হবে। বাইং রেট যেটা বের করলাম, যে এখানে বাইং রেটের উপর আমরা ওভারহেড চার্জ করলাম, যে বাইং রেট আমরা বের করলাম, ডাইরেক্ট রেট আর ইনডাইরেক্ট রেট করে যেটা বের করলাম, সে বাইং রেটের উপর এখানে 6% করবো। ইন্টারেস্টটা 6% করলে, ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট 6% বা 7% যেটা করি না কেন, ইন্টারেস্ট অ্যাপ্লাই করলে যে ইন্টারেস্টটা বাড়াবে সেটা কিন্তু 1 বছরের জন্য বাড়াবে। ব্যাংকে যদি 9% ইন্টারেস্ট হয়, 9% যদি আমরা কোনো অ্যামাউন্টের উপর 9% ইন্টারেস্ট করলে, সেটা কিন্তু আমাদের যে ইন্টারেস্টটা বাড়াবে সেটা কিন্তু 1 বছরের জন্য বাড়াবে, 1 ইয়ার। এটা মাথায় রাখবেন। ইন্টারেস্ট চার্জ করলে সেটা 1 বছরের জন্য বাড়ায়। কিন্তু যদি সেটা বলা থাকে যে 3 মাসে, 3 মাস মেয়াদি তো 3%, ষান্মাসিক বা 6 মাসে 2%, সেটা তো আলাদা কথা, সেটা তো বলে দিয়ে আছে 6 মাসে 2% বা 3% এরকম। তো যদি কোনো কিছু বলা না থাকে তাহলে পার্সেন্টেজ অ্যাপ্লাই করলে সেটা হচ্ছে 1 বছরের জন্য বাড়াবে। তাহলে বাইং রেটের উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করলে আমাদের 1 বছরের জন্য বাড়াবে। তাহলে আমাদের এখানে ডে ক্যালকুলেশন করতে হবে। আমাদের এখানে কতদিন আমাদের থাকবে, এখানে এই যে টোটাল পিরিয়ড হচ্ছে আমাদের ম্যাচুরিটি ডেটা হচ্ছে কত, আমাদের 130 দিন। তাহলে ম্যাচুরিটি পিরিয়ডটা হচ্ছে 130 দিন। তাহলে 130 দিনের ইন্টারেস্টটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করে 360 দ্বারা যদি ভাগ, ঐকিক নেমে ফেলাইতে হবে। এই এটার উপর পার্সেন্টেজ করে যেটা বাড়াবে সেটা হচ্ছে 1 বছরের জন্য ইন্টারেস্ট বাড়াবে। তাহলে 1 বছরের জন্য মানে 360 দিনের জন্য এত ইন্টারেস্ট, তাহলে একদিনের জন্য কত, 360 দ্বারা ভাগ। আর কতদিন আমাদের এখানে হোল্ড করবে, ম্যাচুরিটি ডেটা হচ্ছে কত, 130 দিন। তাহলে 130 দ্বারা গুণ করবো, গুণ করলে আমরা 130 দিনের ইন্টারেস্ট পাবো এত টাকা। 1 ইউরোর আমরা এত টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে এখানে আমাদের টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো বের করতে হবে। এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমাদের কি কি আছে এখানে, এখানে দেখবো আমাদের প্রফিট আছে পার ইউরো হচ্ছে এত বিডিটি, আমাদের ওভারহেড চার্জ হচ্ছে এত বিডিটি, এই যে এটা, আর আমাদের ইন্টারেস্ট বাড়ালো এটা। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় এখানে আমরা যোগ করবো, প্রফিট মার্জিন এত, ওভারহেড চার্জ এটা ক্যালকুলেশন করে এত, এবং ইন্টারেস্ট চার্জ এত, সেটা যোগ করলে আমরা টোটাল এটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পাই। এখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করেছি প্রথমে, যেটা দেখেছি যেটা, এখন এই যে রেটটা বের করলাম, এই রেটটা এখন এখানে বসে দিব। আর যেটা আমরা বের করলাম তিনটা, যেটা বের করলাম তিনটা যোগ করে যেটা বের করলাম, সেটা এটা এখানে লিখে বাদ দেবো। তাহলে সূত্রটা এখানে আমরা আবার লিখেছি ওই সূত্রটা। তাহলে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট কত, যেটা যে মূল্যটা আমরা বের করলাম ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট থেকে যেটা বের করলাম, ওটা বের করে আমরা এই যে যেটা বাড়ালো তিনটা রূপে, এটা বাদ দেবো। বাদ দিলে যেটা বাড়বে সেটা হচ্ছে বাইং এক্সচেঞ্জ রেট। এই রেটে আমরা কিনবো, এই রেটে আমরা কিনবো। তাহলে এখানে তারপরে আবার একটা কথা বলা আছে যে হাউ টু
হাউ মাচ ডাজ ইউর ব্যাংক হ্যাভ টু পে দ্য এক্সপোর্টার, এক্সপোর্টারকে কত টাকা প্রদান করবে 65,000 ইউরোর বিপরীতে। তার 65,000 ইউরো যখন আমরা কিনবো, এর বিপরীতে কত টাকা দিব আমরা, তাহলে 65,000 ইউরোর জন্য আমরা 1 ইউরোর জন্য এত এত করে কিনবো, এই যেটা যেটা বের করলাম, এটা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা বিডিটি পাবো। তাহলে দ্য ভ্যালু অফ বিল, বিলের যে মূল্য বা বিলের যে ভ্যালুটা, সেটার সাথে আমরা বাইং এক্সচেঞ্জটা কি করব, গুণ করব। গুণ করলে আমরা এই অ্যামাউন্টটা পাবো। এটা হচ্ছে এই অঙ্ক। আচ্ছা, তো তাহলে এখানে আমরা লিখবো স বাইং এক্সচেঞ্জ রেট বিডিটি এত, এবং দা অ্যামাউন্ট অফ, এই এই কথাটাই আমরা লিখবো, যেহেতু আমাদের প্রফেশনাল পরীক্ষা, তো একটু এভাবে একটু লেখার চেষ্টা করব। অনেকে এখানে অ্যান্সার লিখে দেয়, এখানে অ্যান্সার লিখে দেয়, এখানে অ্যান্সার লিখে দিয়ে দৌড়ে মারে আরেকটা প্রশ্ন চলে যায়, কিন্তু আমরা যাবো না সেটা। আমরা এভাবে কথা লিখবো, স বাইং এক্সচেঞ্জ রেট, এই কথাটাই এখানে লিখে বাইং এক্সচেঞ্জ রেট এত, অ্যান্ড এই কথা লিখবেন দ্য অ্যামাউন্ট অফ বিডি টু পে টু দ্য এক্সপোর্টার, কত টাকা, এত টাকা, এটা লিখে অ্যান্সার লিখবো আমরা। যদি আসে, যদি কোনো কিছু ব্যতিক্রম না হয়, তাহলে এই অঙ্ক দিবে আপনাদের, এইরকম অঙ্কই দিবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার ভালো আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? জি জি। স্যার প্রথমে স্যার ওই যে ইউরো ওয়ান সমান স্যার, যে ওইটা যে প্রত্যেক কি বলছিলেন স্যার, যে 1 ইউরো সমান তো 106, আর তার আগে যে ইটা আছে স্যার, এটা কি বলছিলেন যে স্যার একটু এক্সপ্লেইন করতে স্যার। আপনার আপনার কথাটা একটু মানে মানে আপনার সমস্যা না আমার সমস্যা, আমি বুঝতে পারছি না। উন্নতির কথা ঠিক না, হয়তো স্পিকার থেকে মনে হয় একটু দূরে আছেন। আমি তো মোবাইলের পাশে আছি স্যার। আহ, আচ্ছা, হ্যাঁ, এখন বলুন তো। স্যার যেটা বলছিলাম, যে প্রথমে বলছিলেন যে প্রত্যক্ষ আর পরোক্ষ স্যার, এই যে হ্যাঁ ইউরো, হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম দিকে স্যার, হ্যাঁ 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 যেখানে ওয়ান ছিল, যে হ্যাঁ। ওয়ান ওয়ান ইউএসডি সমান একটা তো বিডিটি দেওয়া আছে 6.10, আর একটা 1 ইউরো সমান 1.0715, সেখানে ইউরো ওয়ান। আচ্ছা, মশির ভাই বলেন তো, উনি কি বললো, আমি আসলে আমার এখানে শুনতেই পাচ্ছি না। আপনার কথা কিন্তু প্রথমে শুনতে পারলাম, স্যার আমরাও ক্লিয়ার না ওনার কথা। একটু মনে হয় ওনার স্পিকারের স্যার মনে হয় আমরাও শুনতে পাচ্ছি না, ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু জি জি, আলাইকুম হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, হ্যাঁ বলেন। ও এখন ক্লিয়ার স্যার না? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখন থ্যাংক ইউ clear। আচ্ছা স্যার। প্রথমে স্যার প্রত্যক্ষ আর পরোক্ষ একটা কথা বলছিলেন স্যার, আমি ওটা স্পষ্ট হয়নি স্যার। সেকেন্ডলি, যে আপনি বলছিলেন যে ইউএসডি ওয়ান সমান, এখানে স্যার বুঝতে পারছি যে বিডিটি 106 টাকা, আর এখানে ইউরো ওয়ান সমান ইউএসডি 1.0715। এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন স্যার একটু। আচ্ছা, আমি যা এটা তো বুঝেছি প্রশ্নে দেয়া আছে ভাই, প্রশ্নে দেয়া আছে দেখেন। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। স্যার কিছু বলবেন স্যার? বলুন স্যার। বলছি উনি যেটা প্রশ্ন করছে, আমি উত্তর দিয়ে দেখেন হয় কিনা। স্যার বলুন। বুঝছেন? জি স্যার, আমি বলুন স্যার। বলছি স্যার, যে এখানে ইউএসডি ওয়ান একটা একক বলছে, এটার এগনেস্টে বাংলাদেশ কত, 90 না 106 না 130, এইটাকে আমাকে প্রথম কোড করতে হবে। তো এখন ওয়ান যদি থাকে বিদেশি টাকা, ওর ওই ওয়ানের সাথে আমাদের কত, এইটা এরকম থাকলেই আমাকে ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট হবে। এটা যখন আপনার ইউএসডি সাথে বাংলাদেশের, এটা হলো ডাইরেক্ট এই জিনিসটা। এরপরে ইউরো এবং ইউএসডি এই দুটাই তাহলে ডাইরেক্টই করবে, ডাইরেক্ট এইটা আমি বলছি। জি উনি হয়তো মনে করছে যে ইউরো যদি যদি ইউএসডি ওয়ান আর এত হয়, ইউরো ওয়ান আর ইউএসডি এত এরকম না, কিন্তু বিষয়টা আমাদের ভাবতে হবে ইউরো সবই বাংলাদেশের কাজ, আপনি ইউএসডি না। কিন্তু আমাদের টাইম চলছে, ওটা আমাদের স্ট্যান্ডার্ডের জন্য। ও এটা এই তো কথা ইয়ে হচ্ছে। এই ক্লাস তো আমাদের পাস হয়েছে। আমার একটা 10 হলো বাংলাদেশে, আপনি বাংলাদেশে ইউরোপে নিয়ে যাচ্ছেন, ইউরোপে বাংলাদেশ নিয়ে আসছেন, সবই সবই ক্লাস আমাদের পাস। জি জি।
আচ্ছা, স্যারের সাথে আমি একটু অ্যাড করি এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আপনি সহজেই মনে রাখবেন, মানে এত কিছু যদি ভাবতে মনে করেন যে আমি এত কিছু ইয়া হচ্ছে না, মানে আহ, আমি রাখতে চাচ্ছি না মাথায়, তাহলে আপনি মনে করবেন যদি এরকম 1 টাকার এগেনস্টে যদি বাংলাদেশি টাকা বেশি দেওয়া থাকে, এরকম বেশি মূল্যে মোট মূল্যে দেওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। নাসির ভাই বুঝছেন যে আমাদের যদি এরকম টাকার অঙ্কে দেওয়া থাকে 110 টাকা, 117 টাকা, 120 টাকা বা 160 টাকা এরকম যদি দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। কোনো বিদেশি মুদ্রার 1 ইউনিটের 1 এককের পরিবর্তে যদি মোট মূল্যে বা দেশীয় মুদ্রায় প্রকাশ করা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আর দেশীয় মুদ্রার 1 এককের বিনিময়ে বা 1 এককের রেট যদি বিদেশি মুদ্রায় প্রকাশ করা হয় মোট মূল্যে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। কি এটা এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, ডিরেক্ট ইনডাইরেক্ট বুঝতে পেরেছি। না ওই যে নাসির ভাইকে বলছি, নাসির ভাই লাইনে আছেন কি? না আছি স্যার। না, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি শুধু এটাই মাথায় রাখেন আর অন্য কিছু না, ডাইরেক্ট মাথায় রাখেন, ইনডাইরেক্ট এমনি আসবে। যদি এরকম দেশীয় মুদ্রায় এরকম প্রকাশ করা হয় বিদেশি 1 এককের টাকায়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আর যদি এখানে বিডিটি 1 থাকতো আর ইউএসডি অন্য কিছু থাকতো, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। বুঝতে আচ্ছা আচ্ছা, পেরেছেন? জি স্যার জি স্যার। আচ্ছা, এটাই না শুধু মাথায় রাখেন, তাহলে আর বিপরীতটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে না এটা যদি আমাদের বিদেশি 1 এককে যেটা দেওয়া থাকবে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট, আর অপোজিটটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ইউরোর ক্ষেত্রে আমি বলেছিলাম যে ইউরোর ক্ষেত্রে তাহলে এটা কি হবে? 1 ইউরো সমান দেওয়া আছে, 1 বিডিটি যদি দেওয়া থাকতো, বিডিটি 1 সমান যেটা দেওয়া থাকতো সেটা হচ্ছে ইনডাইরেক্ট। আর তাহলে ইউরো 1 সমান সমান এটা দেওয়া আছে, তাহলে এটা কি হবে? এটা হয় ইউরোর ডিরেক্ট। ক্ষেত্রে ইনডাইরেক্ট, ইউরোর ক্ষেত্রে ইনডাইরেক্ট, তাই না? তাহলে ইউরোর ক্ষেত্রে যদি ইনডাইরেক্ট হয়, তাহলে আমাদের দেশের ক্ষেত্রে সেটা কি হবে? ডাইরেক্ট। বুঝি নাই আচ্ছা। স্যার। হ্যাঁ? ইউরোর ক্ষেত্রে বুঝি নাই স্যার। ও, এটা হচ্ছে ইউরোর ক্ষেত্রে, তাহলে এর রেটটা কি ইউরোর ক্ষেত্রে? আমি প্রথমে বলছিলাম আহ, যে স্যার অ্যান্সার সঠিক দিয়েছিল। এটা তাহলে ইউরোর ক্ষেত্রে আমাদের এই যে মুদ্রাটা দেওয়া আছে না, এই মুদ্রাটা যেটা দেওয়া আছে, স্যার ইউরোর পরিবর্তে যদি বিডিটি থাকতো তাহলে এটা ইনডিরেক্ট হতো স্যার। যেহেতু ইউরো আছে, ইউরোর ক্ষেত্রে যেহেতু, তাহলে যদি আমরা ইউরোর ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা ইনডিরেক্ট স্যার। ইউরোর ক্ষেত্রে ইনডাইরেক্ট, হ্যাঁ। ইউরোর ক্ষেত্রে ইনডাইরেক্ট, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমাদের ক্ষেত্রে ডিরেক্ট হবে স্যার। আমাদের ক্ষেত্রে ডিরেক্ট, ইয়েস, এই কথাটাই আমি বুঝাতে চেয়েছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা এই অঙ্কটা দেখবো, এই অঙ্কই আমরা দেখবো, এই অঙ্কই দেখবো। অঙ্ক পরীক্ষা করতে পারি না পারি, এই অঙ্কটাই দেখবো। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখবো, যেটা এই অঙ্কটা দেখবো, 10 নম্বর অঙ্ক, 96তম ব্যাংক ডেভেলপ থেকে আসছিল। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে স্যার, হ্যাঁ, জি। স্যার এই যে ক্যালকুলেশনের ক্ষেত্রে স্যার আমাদের যে পয়েন্টের পরে যে লেটার ইয়েগুলো ডিজিট গুলো আসতেছে স্যার, এইখানে আমরা কত ডিজিট পর্যন্ত কাউন্ট করব, এরকম কোনো বাধা ধরা কোনো বিষয় আছে কি না এখানে আহ, স্যার? বাধা ধরা বিষয়টা স্যার যে হচ্ছে, এখানে আমরা যদি পয়েন্টের পর 5টা সংখ্যা নেই, একবার অ্যাকুরেট অ্যান্সার আসে। 5টা সংখ্যা, পাঁচ পাঁচ ডিজিট। এখানে চার আচ্ছা অনেকে 4 ডিজিট নেয়, অনেকে 2 ডিজিট নেয়, হ্যাঁ।
তো এখানে বাধা ধরা ওরকম কোনো কিছু নেই, তবে 2 ডিজিট নিলে 5-এর পর 1 যোগ করতে হয়, সেটা তো আমরা জানি মনে হয় নাকি? সেটা সেটা তো জানি স্যার, কিন্তু এই যে আপনার এই ম্যাথটার সলিউশন আমি একটা বিষয় খেয়াল করলাম স্যার, দেখেন আপনার ওই লাস্টের রেজাল্টের আগের ম্যাক্সিমাম গুলো স্যার 4টা করে ডিজিট নেয়া। হ্যাঁ তো হ্যাঁ। এইটার কোনো কিছু ইউজ করছেন কিনা আপনি? না না না, ওইরকম কোনো কিছু না। তবে 4টা 5টা ডিজিট, 5টা ডিজিট নিলে একবার অ্যাকুরেট আসে। আমরা লাস্টের যে ইয়াটা লিখবো এটা আমরা 2 সংখ্যায়, 2টা সংখ্যায় প্রকাশ করবো আর কি, পয়েন্টের পর 2টা নিব। এখানে ধরা বাঁধা ওরকম কোনো কিছু নিয়ম নেই। আচ্ছা, আমাদের তো 9টা 54 বেজে গেছে, এটা আধা ঘন্টা টাইম ছিল। যাই হোক, আপনাদের সাবজেক্টটি পরবর্তী সাবজেক্টটা ছিল। আচ্ছা, এটা তারপরে আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কে এখানে একটু অঙ্কে হালকা কোশ্চেনে মিস্টেক ছিল। 10 নম্বর বলা আছে, নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে জাপানি ইয়েন প্রতি বাংলাদেশের টাকার ক্রয় এবং বিক্রয় হার নির্ণয় করুন। দেখুন, খেয়াল করুন, ক্রয় আর বিক্রয় হার নির্ণয় করুন, তাই না? তাহলে ক্রয় বিক্রয় হার এখানে দুটাই নির্ণয় করতে হবে। আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট জানলে এটা একবার ইজি, মামুলি ব্যাপার। রানা ভাই, আমি ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম, আমি একটু ক্লাসে আছে, ক্লাস শেষে ফোন দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের ক্রয় বিক্রয় হার নির্ণয় করতে হবে। তাহলে আন্তঃব্যাংক বিনিময় হার আমাদের ওখানে যেরকম দেখলাম ওই রকম এখানে দেওয়া আছে, মার্কিন ডলার। আচ্ছা, এখানে এই অঙ্কে একটু ভুল আছে, সেটা কিরকম? মার্কিন ডলার এখানে জাপানি ইয়েন আছে, এখানেও জাপানি ইয়েন আছে লেখা, কোশ্চিনে লেখা আছে, কিন্তু এটা জাপানি ইয়েন হবে না, এটা বাংলাদেশি টাকা। এটা বাংলাদেশি নিচেরটা টাকা টাকা হবে, হবে স্যার, নিচেরটা এটা বাংলাদেশি টাকা বাংলাদেশি হবে, টাকা। বিডিটি, বিডিটি। হ্যাঁ, কিন্তু কোশ্চিনে জাপানি ইয়েন আছে। তো আপনাদের কাছে যদি এরকম খটকা মনে হয়, দৌড় মারবেন ইংলিশে। ইংলিশে কি লেখা আছে? ইংলিশে কিন্তু এখানে বিডিটি লেখা আছে, ঠিক আছে? এই যে বিডিটি, এই 1 USD সমান বিডিটি লেখা, ইংলিশে কিন্তু ঠিকই আছে। কিন্তু বাংলাতে একটু মিস্টেক হয়েছে আর কি। জাপানি ইয়েন এখানেও আছে, জাপানি ইয়েন এখানেও আছে। এটা কোশ্চিনে, কিন্তু মূল কোশ্চিনে দেওয়া আছে এরকম ভাবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা বিডিটি ধরবো, এটা বাংলাদেশি টাকা ধরবো, এটা বিডিটি ধরবো। আচ্ছা, মার্কিন ডলার 1 সমান জাপানি ইয়েন এত, মার্কিন ডলার 1 সমান বিডিটি এত। নির্ণয়কৃত বিনিময় হার অনুযায়ী জাপানি ইয়েন 2 মিলিয়ন ক্রয়ের জন্য আপনার ব্যাংকে কত পরিশোধ করতে হবে? বিশেষ দ্রষ্টব্য, অনুগ্রহপূর্বক আপনার হিসাবের খসড়া দেখাবেন। আচ্ছা, খসড়া দেখাবো, তার আগে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্টটা আমাদের একটু নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট নির্ণয় করা অলরেডি আমরা জানি, তারপরে আমরা এখানে একটু আলোচনা করি। তাহলে আমরা জানি যে দেশীয় মুদ্রা যখন মোট মূল্যে যখন প্রকাশ করা হবে, সেটা হচ্ছে আপনার কাছে ডাইরেক্ট রেট। তাহলে আমাদের কাছে নিচেরটা কি? বাংলাদেশি টাকাটা আগে খুঁজে বের করবেন। বাংলাদেশি টাকাটা কোন রেট দেওয়া আছে, উপরেরটা না নিচেরটা? নিচেরটা বাংলাদেশি টাকা দেওয়া আছে, তাহলে এটা আমাদের কাছে কি? ডাইরেক্ট রেট, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে ডিরেক্ট। ডাইরেক্ট রেট। আচ্ছা, এটা যদি আমাদের আমাদের জাপানি ইয়েন আর বিডিটির মধ্যে আমাদের ক্রয় বিক্রয় হার নির্ণয় করতে বলছে, তাহলে মার্কিন ডলার, 1 মার্কিন ডলার সমান জাপানি ইয়েন দেওয়া আছে এখানে এত। তাহলে জাপানের ক্ষেত্রে এটা কি রেট বলুন তো? স্যার এটা ইনডিরেক্ট স্যার। না, জাপানের ক্ষেত্রে এটা কি রেট? জাপানের মোট মূল্য দেওয়া আছে, কিন্তু খেয়াল করুন, জাপানি টাকায় মোট মূল্য দেওয়া আছে, জাপানি ইয়েনে মোট মূল্য দেওয়া আছে। তাহলে জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট হবে না? ডিরেক্ট হবে স্যার, জি স্যার। জাপানের ক্ষেত্রে ডিরেক্ট হবে। জাপানের ক্ষেত্রে যদি ডিরেক্ট হয়, আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে ইনডিরেক্ট স্যার। ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট, তাই না? কোন দেশের যদি ডাইরেক্ট হয়, আরেকটা দেশের সেটা কি হবে? ইনডাইরেক্ট। এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের দেশের ক্ষেত্রে কি এটা? ইনডিরেক্ট। এটা কি ধরতে পেরেছেন আপনারা বিষয়টা? যদি ধরতে পারেন, অঙ্কগুলো করতে ভালো লাগবে, মজা লাগবে, এবং আপনি ওই ট্রেজারি ম্যানেজমেন্টের অ্যান্সারও করতে পারবেন যাদের যাদের আছে। তাহলে আমরা নিজেকে জিজ্ঞাসাটা এভাবেই করব যে এটা বিডিটি, এটা তো আমরা বিডিটি মোট মূল্য দেওয়া আছে, এটা ডাইরেক্ট, এটা আমাদের আমরা তো ধরে ফেলাইছি। তাহলে তখন আমরা জাপানি এখানে কোন ইয়েন, মানে কোন মুদ্রার প্রতি এখানে বলা আছে, সেটা মুদ্রাকে জিজ্ঞাসা করবে। তাহলে এটা জাপানের জন্য কি? এটা জাপানের জন্য কি? জাপানের জন্য এটাও ডাইরেক্ট। তাহলে জাপানের জন্য যদি ডাইরেক্ট হয়, তাহলে আমার জন্য কি? আমার জন্য ইনডাইরেক্ট, জি তাই না? আমরা তো জি ক্লিয়ার স্যার। হয়েছি। জি জি।
তাহলে এখন আমরা এই অঙ্কটা দেখি একটু, এটা এখানে এটা ওকে। তাহলে এখানে অঙ্কটা আমরা সলিউশন এইভাবে করছি। এখানে খেয়াল করেন সলিউশন বাইং রেট অফ বিডিটি পার ইয়েন, আমরা বাইং রেটটা নির্ণয় করব। বাইং রেট অ্যান্ড সেলিং রেট এখানে এখানে একটু ইয়ে হয়েছে, আমি এটার মানে ভার্সনটা আলাদা করছি। আমি কোথায় যে এটা ফাইলটা রাখছি আমি খুঁজে পাচ্ছি না। যাক, এখানে যেহেতু দুইটা রেট বের করতে হবে, হ্যাঁ, এখানে এখানে বাইং রেট, এখানে বাইং রেট হয়ে গেল, এখানে ক্রয়, এখানে ক্রয় এবং বিক্রয় হার বের করতে বলবে। তার মানে বাইং রেট এবং আমাদের সেলিং রেট দুটাই বের করতে হবে। এখানে বাইং অ্যান্ড সেলিং রেট, এখানে বাইং অ্যান্ড সেলিং রেট আমি এটার ইয়াটা করছি আর কি, সে কপিটা আপনাদের পাঠাবো, আমি খুঁজে পাচ্ছি না। তো এটা বাইং অ্যান্ড সেলিং রেট অফ বিডিটি পার ইয়ান, মানে এক ইয়েনে আমাদের বিডিটি কত পরিশোধ করতে হবে, কত আমাদের ক্রয় বিক্রয় হবে সেটা বের করতে হবে। তাহলে এখন চলে আসুন জাপানিজ ইয়েন ইনডাইরেক্ট রেট অর কারেন্সি রেট। ইনডাইরেক্ট রেটের অপর নাম কারেন্সি রেট বলে। তাহলে জাপানিজ রেট তো ইনডাইরেক্ট রেট, তাই না? এটা তো আমরা দেখলাম। তাহলে এটা আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। সো দ্য রুল ইজ বাই হাই সেল লো। ডাইরেক্টের উল্টা, বাই করব উচ্চ উচ্চ মূল্যে আর সেল করব কম মূল্যে। আর বাংলাদেশি টাকা কি দেওয়া আছে, বাংলাদেশি টাকায় ডাইরেক্ট রেট, তাই না? সো দ্য রুল ইজ বাই লো সেল হাই, ঠিক এর উল্টাটা। ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা আচ্ছা, তারপরে ফর্মুলাতে এখন ফালাবো, আমরা এখন সূত্রে ফালাবো, ফর্মুলায় ফালাবো। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, আমরা এরকম বাই বিড রেট লিখলেও হবে, না লিখলেও হবে। এটা না লেখেন কোনো সমস্যা নাই, বাই আর একটু দূরে লিখবো আমরা সেল। তাহলে জাপানি ইয়েনের ক্ষেত্রে কি ছিল, বাই করবে হাই মূল্যে। তাহলে জাপানি ইয়েন আমরা এখানে দেখব, জাপানি ইয়েন, আচ্ছা এটা এভাবে থাক। জাপানি ইয়েনটা এখানে কি ছিল আমাদের, এই যে জাপানি ইয়েনের ক্ষেত্রে এটা টাকা বিডিটি। তাহলে জাপানি ইয়েনের ক্ষেত্রে উচ্চ মূল্য কোনটা, এই যে 132 উচ্চ মূল্য না, মার্কিন ডলার জাপানি ইয়েনের। তাহলে এই উচ্চ মূল্যটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, এই যে জাপানি ইয়েন বাইয়ে নিয়ে আসতে হবে। কারণ সূত্রটা বলছে এই যে বাই হাই, বাই হাই মানে কি, বড় প্রাইসে বেশি প্রাইসে আমাদের বাই করব। তাহলে এই সূত্রটা এই যে এই টাকার মানটা আমরা ওখানে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব বাইয়ের ঘরে। আর সেলের ঘরে কি দিব, লটা, মানে কম প্রাইসটা, এই যে 130 যেটা আছে এটা আমরা সেলের ঘরে বসিয়ে দেবো, সেলের কলামে বসিয়ে দেবো এখানে। আচ্ছা, তাহলে বাংলাদেশি টাকাটা কি হবে, বাংলাদেশি টাকাটা সহজ, আমাদের যেটা সূত্র বাই লো সেল হাই, যেটা যেভাবে আছে ওইভাবে দিব আমরা। মানে বাংলাদেশি বিডিটি যেটা আছে যেভাবে আছে 106, তারপর আছে 107, লোটা আগে আছে আর হাইটা পরে আছে। তাহলে এটা আমরা এইভাবে লিখবো, 106টা এখানে লিখেছি বাইরের ঘরে আর 107টা এই সেলের ঘরে লিখছি। এই বিষয়টা কি আপনারা ধরতে পেরেছেন কি পারেননি এটা বলেন। ওখানে যে বললেন যে জাপানিজ ইয়েনটা হলো ডিরেক্ট, এখানে তো আবার জাপানিজ ইয়েন ইনডাইরেক্ট রেট আছে, এটার জন্য এটা একটু ক্লিয়ার হয়। কোনটা মুশিদ ভাই? জাপানিজ ইয়েন ইনডাইরেক্ট কিভাবে হবে? আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন, জাপানি ইয়েন, জাপানি ইয়েন ইনডাইরেক্ট রেট, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জাপানি ইয়েন ইনডাইরেক্ট রেট এটা কি বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ আমি একটু বলতে চাচ্ছি যে ইনডাইরেক্ট রেট জাপান যেটা বলা হচ্ছে, এখানে আমাদের ফর্মুলায় যেহেতু আছে বাই হাই সেল লো, সেল লো, সেই ক্ষেত্রে জাপানি ইয়েনটা সর্বোচ্চ মূল্য যেটা সেটা ইনডাইরেক্ট রেট, এবং বাইয়ের ঘরে জি সর্বোচ্চ মূল্যটাই এখানে বসাতে হবে স্যার। জি 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 হাই বলতে এবং সর্বোচ্চ মূল্যটা, সেল লো বলতে ওই বিডিটি হবে সর্বনিম্ন, লো প্রাইস যেটা দেওয়া থাকবে। জি 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 সেটা সেলের ঘরে বলবে। এটা দুটো জি স্যার। আলাদা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এটা বাইরের ঘরে বসবে আর এটা সেলের ঘরে বলবে লো প্রাইসটা। আর বাংলাদেশি টাকার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা, যে লো প্রাইস যেটা আছে সেটা হচ্ছে বাইরের ঘরে বসবে আর সেলের ঘরে বসবে কোনটা, হাইটা।
হাই প্রাইস যেটা সেটা সেলের উপর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার জি নাসির বলছিলাম স্যার, ভালো আছেন স্যার? জি 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 আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন না? জি জি স্যার। স্যার এর আগে যেটা অঙ্ক করলাম স্যার, সেখানে দেখলাম স্যার স্যার যে আমরা জানি যে বাই করব সব সময় যেটা কম মূল্য স্যার, যেটা ইনডাইরেক্ট স্যার, হুম হুম বাই লো সেল হাই। হ্যাঁ কিন্তু এখানে এটা একটু ব্যতিক্রম, তাই না স্যার? ওই যে জাপানি ইয়েনের ক্ষেত্রে, ওই জাপানি ইয়েনের ক্ষেত্রে স্যার বাইটা হচ্ছে হাই, আর হ্যাঁ বাংলাদেশি এটা হলো স্যার লো। এর হ্যাঁ। কারণটা কি স্যার, একটু যদি বলতেন, এই যে ব্যাখ্যা করতেন এখানে স্যার। এখানে জাপানি ইয়েন হচ্ছে ইনডাইরেক্ট, স্যার আর বাংলাদেশি টাকাটা হচ্ছে, এই বাংলাদেশি টাকাটা হচ্ছে ডাইরেক্ট। বাংলাদেশি টাকাটা ডাইরেক্ট স্যার। খেয়াল করছেন দুটা? হুম। না স্যার, জাপানি ইয়েনটা ইনডাইরেক্ট কিভাবে হলো এটা একটু স্যার একটু ক্লিয়ার ও করুন। আচ্ছা, ইনডাইরেক্ট কিভাবে হলো, আচ্ছা ওটা আমি বলতেছি। তাহলে দুটা স্যার কিন্তু, ওয়ালাইকুম সালাম। তাহলে কি গুণ করতে হবে স্যার? ক্রস গুণ করতে হবে কি স্যার? জি ক্রস। জি আচ্ছা জি হ্যাঁ বলুন। কমের ক্লাস নেই নেই স্যার আজকে না? আচ্ছা কুমের ক্লাস আছে তো 10টা থেকে, এই যে একটু পরে শুরু হবে ইয়া ভাই, আহ, কবির ভাই একটু পরে শুরু হবে, এটা একটু ওই যে আজকে অঙ্ক ধরছে তো যার কারণে একটু সময় বেশি লাগছে, একটু পরে শুরু হবে, একটু পরেই, এই হয়তো 10-এ হ্যাঁ শুরু করবো আর কি। তাহলে এখন স্যার, মশির ভাই। শুনতে পাচ্ছেন স্যার? জি 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 শুনতে পাচ্ছি। স্যার, এই যে সবাই যে বিষয়টা একটু ঝামেলা হচ্ছে যে ডিরেক্ট ইনডিরেক্ট নিয়ে স্যার, বিষয়টা হচ্ছে যে আমি যদি বাংলাদেশি টাকায় চিন্তা করতাম যে বাংলাদেশি এত টাকায় আমি এত মার্কিন ডলার পাচ্ছি, এইটার ক্ষেত্রে যদি আমি বাংলাদেশি টাকায় যদি মার্কিন ডলার কিনতে যাইতাম তাহলে সেটা আমার জন্য হয়তো স্যার ইনডিরেক্ট। আমি মার্কিন ডলার দিয়ে যখন বাংলাদেশি টাকা কিনতেছি তখন সেটা হয়ে যাচ্ছে আমার জন্য ডিরেক্ট। তো এই অঙ্কের ক্ষেত্রে যদি স্যার ইয়ে হচ্ছে যে আমি মার্কিন ডলার দিয়ে জাপানিজ ইয়েনটা কিনতেছি, তাহলে এইটা তো আমার, তখন আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি যে মার্কিন ডলার দিয়ে আমি বাংলাদেশি টাকা কিনতেছি, তখন কিন্তু আমার এটা ইনডিরেক্ট হতো। কিন্তু এখন আমি বাংলাদেশের জায়গায় জাপানটা বসাচ্ছি, এটাই তো স্যার। হুম জি 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 আচ্ছা এখানে আরেকটু মশির ভাই লাইনে আছেন কি? আছে। আচ্ছা আপনি 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 অ্যান্সার করবেন প্লিজ, মানে আমি বলবো আপনি শুধু একটু বলবেন। আচ্ছা, ডাইরেক্ট রেটের সংজ্ঞাটা হচ্ছে যে বিদেশি এক একক মুদ্রার বিনিময়ে দেশীয় মুদ্রা, বিদেশি একক এক একক মুদ্রা যখন দেশীয় টাকায় প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট রেট। তাহলে এখানে মার্কিন ডলার এক, এটা কি মার্কিন ডলার কি দেশি না বিদেশি? বিদেশি। বিদেশি। বিদেশি স্যার। তাহলে বিদেশি $1 বাংলাদেশি টাকার পরিমাণ দেওয়া আছে, তাহলে এটা কোন রেট? ডিরেক্ট রেট। ডাইরেক্ট 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 স্যার। রেট। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি ওকে ফাইন। এখন আসুন এই পরেরটা। তাহলে ডাইরেক্ট রেট যদি আমাদের বিদেশি এক একক হয়, তাহলে ইনডাইরেক্ট ইনডাইরেক্টটা কি হবে? ইনডাইরেক্টটা হবে কি দেশীয় এক এককের বিনিময়ে যখন বিদেশি টাকায় বিদেশি মুদ্রায় প্রকাশ করা হবে, তাই না? এর উল্টাটা, অর্থাৎ এখানে মার্কিন ডলার না থাকে, এখানে যদি থাকতো এরকম বিডিটি এক সমান ইউএসডি এত বা অন্য কিছু, তখন এটা কিন্তু হয়ে যেত ইনডাইরেক্ট রেট, তাই না? জি স্যার। এটা তো ধরতে পেরেছেন নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে ফাইন। এখন আসুন আমরা এটাতে যাই। আমার তো এটা এদিকে নড়ে না চড়ে না কিছু করে না, হ্যাং হয়ে গেল এই ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে বলতে, হ্যাং হয়ে গেল ভাই। আচ্ছা ওকে হয়েছে। আচ্ছা এখন খেয়াল করুন, এখানে আমাদের জাপানি ইয়েনের দেওয়া আছে, মার্কিন ডলার আর জাপানি ইয়েনে দেওয়া আছে। তাহলে জাপানি ইয়েনের ক্ষেত্রে আমরা এখন একটু চিন্তা করব, জাপানি ইয়েনের ক্ষেত্রে আমাদের এটা কি হবে? ডাইরেক্ট রেট না জাপানের জন্য এটা ডাইরেক্ট রেট না ইনডাইরেক্ট রেট? জাপানের জাপানের জন্য জন্য স্যার হলো ডিরেক্ট হবে স্যার, ডিরেক্ট। ডিরেক্ট হবে জাপানের জন্য। তাহলে
মশির ভাই আপনি প্রশ্ন অ্যান্সার করেন তাহলে। এটা জাপানিজ, আমরা এখন জাপানি যদি হয় তাহলে আমরা বিডিটি হলে বিডিটির মোট মূল্য প্রকাশ করা আছে, তাহলে এটা এটা এখন বাংলাদেশে মনে করায় আমরা এটা ডাইরেক্ট রেট বলে দিলাম। এখন আবার মনে করতেছি জাপানি, তাহলে জাপানির মোট মূল্য দেওয়া আছে জাপানি, এখন এটা হচ্ছে বিদেশি মুদ্রা। আমরা এখন জাপানি, এখন যদি মনে করি এটা এখন বিদেশি মুদ্রা আর এটা হচ্ছে আমাদের স্বদেশি মুদ্রা, আমরা এখন বর্তমানে জাপানিজ হয়ে গেলাম। তাহলে জাপানিজের জন্য তাহলে এটা কি রেট হবে? ডাইরেক্ট ডাইরেক্ট রেট। এটা কি আপনি মানে বুঝাই তো বললেন নাকি? জি জি বুঝে বললাম। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে জাপানের জন্য যদি ডাইরেক্ট হয়, এখন আপনি বাংলাদেশের এটার সাথে এখন তুলনা করেন। জাপানি যদি এটা ডাইরেক্ট হয় তাহলে আমার জন্য কি? আমার জন্য ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। না, আমার সাথে জাপানের ইয়ে হবে কেন স্যার? আমার সাথে আমাদের জাপানের সাথে জাপানের করতে বলছে। এটা আমাদের মার্কিন ডলার এখানে মার্কিন ডলার আছে, এখানে মার্কিন ডলার আছে, এই দুজনের মধ্যে সূত্র খুঁজতে হবে আমাদের। আচ্ছা, যখন জাপানের জন্য ডিরেক্ট হচ্ছে তখন আমার জন্য আবার ইনডাইরেক্ট হতে হবে। তো আমি তো আগে ডিরেক্ট ছিলামই স্যার। হ্যাঁ, তাহলে স্যার স্যার জি হ্যালো, জি তাহলে এই যে আমাদের এখানে যেটা দেওয়া আছে স্যার, মার্কিন $1 সমান বিডিটি 106, এটা হলো স্যার ডাইরেক্ট, আর 107 এটা কি ইনডাইরেক্ট? না না, এটা দুটা মূল্য একই। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর এটা 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 হলো ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য স্যার। হ্যাঁ হ্যাঁ যেটা লো স্যার, যেটা লো সেটা হলো ক্রয় মূল্য স্যার, যেটা হাই সেটা হলো সেল প্রাইস। হ্যাঁ 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 হ্যাঁ, দুই মূল্য বিডিটি দেওয়া আছে। হ্যাঁ মশির ভাই, হ্যাঁ কিন্তু স্যার আপনি ওই যে ওখানে ওই যে 130 টাকা স্যার ওটা লিখলেন যে ডাইরেক্ট, পরেরটা লিখলেন 132 টাকাটা ইনডাইরেক্ট। না 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 না, এটা হচ্ছে একটাকে বুঝায়নি, এটা এটা মোট মূল্যকে বুঝাচ্ছি আমি। এটা এই পুরাটাকে বুঝাচ্ছি। এই যে রেটটা দেওয়া আছে ওটা জাপানিজদের জন্য স্যার ডাইরেক্ট, হ্যাঁ যেটা হ্যাঁ আপনি এটা বুঝালেন স্যার। বুঝাচ্ছে। হ্যাঁ, জাপানিজের জন্য এটা হচ্ছে ডাইরেক্ট। জি জি স্যার, আর এই আমাদের মূল্যটা জন্য হচ্ছে ইনডাইরেক্ট। হ্যাঁ, এটা জাপানিজের জন্য ডাইরেক্ট, তাহলে আমাদের হ্যাঁ, জন্য কি হবে? ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। হ্যাঁ, হ্যাঁ, আমাদের জন্য এটা ইনডাইরেক্ট। মার্কিন এটা ডলারের অপোজিট জন্য স্যার। আমাদের জন্য ইনডাইরেক্ট হবে, মার্কিন ডলারের জন্য ইনডাইরেক্ট হবে এটা। জি স্যার। আর যেটা আপনি স্যার গুণ করলেন স্যার, যে ওই 132 কে 106 দিয়ে গুণ করলেন স্যার, যে ওইটা ওই ইয়েনের জন্য স্যার ওইটা ওই হাই আর এটা লো, এটা কি স্যার সূত্র? সূত্র এটা সূত্র। এটা এটা হলো সূত্র স্যার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, এটা সূত্র। এটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সূত্র। কিন্তু এর আগে, এর আগের যেটা করলেন স্যার, সেটা শুধু দুটাই শুধু লো লো হাই হাই, হাই হাই বাইয়ের জন্য হাই, বাইয়ের জন্য লো, আর সেলের জন্য হাই। জি, আগের যে হ্যাঁ, দুটো মুদ্রার এক্সচেঞ্জ রেট ছিল সেটা শুধুমাত্র ডাইরেক্ট রেট ছিল, ডাইরেক্ট রেট ছিল। দুটাই ডাইরেক্ট রেট ছিল, ও, ওখানে ইনডাইরেক্ট রেট ছিল না। আর এখানে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট আছে। যার কারণে আমরা ক্রস করছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বোঝার জন্য তাহলে আরো 2-4টা অঙ্ক করা লাগবে স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে করা লাগবে। এই ধরনের অঙ্কই সব, এই অঙ্কই আপনি প্র্যাকটিস করেন, এই ধরনের অঙ্কই সব। না না না, দুইটা তো স্যার দেখলাম স্যার, আরো দুইটা, আরো যদি 2 সালের 2টা করে 4টা অঙ্ক দেখা যায় তাহলে বিষয়টা ক্লিয়ার হবে স্যার, আর একটু সেটা সেটা আমি স্পষ্ট। দিচ্ছি, সেটা আমি দিচ্ছি, সমস্যা নাই বা দিব, কিন্তু এইখানে তো অঙ্কই সব। না এই রেট গুলো আমরা এখানে বসাবো। জি স্যার। এর ক্ষেত্রে এখন মশির ভাই লাইনে আছেন? এই আছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এরকম ভাবে দুটো কলাম করবো, একটা হচ্ছে বাইয়ের কলাম আর একটা হচ্ছে সেলের কলাম, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, জাপানি ইয়েন সমান আমাদের যেটা দেওয়া আছে, জাপানি ইয়েন সমান এখানে আমাদের দেওয়া আছে কি, এটা একটু মিশিয়ে দেয়, অনেক হয়েছে লেখা। আচ্ছা, জাপানি ইয়েন সমান সমান এখানে কি বলা আছে, যে এটা হচ্ছে লো রেট, তাই না? লো রেট স্যার। এটা হচ্ছে হাই রেট। তাহলে জাপানি ইয়েনের ক্ষেত্রে ইনডাইরেক্ট রেট যদি হয় তাহলে এটা বাই করবে কোন কোন মূল্য দ্বারা? হাই স্যার। হাই দ্বারা, মানে 132 দ্বারা, তাই না? জি স্যার। তাহলে এটা 132 কোথায়, কোন ঘরে বসবে? বাইরের ঘরে। বাইরের ঘরে স্যার। এই যে 132 বাইরের ঘরে বসাইছি। আর তাহলে ওই ছোট প্রাইসটা কোথায় বসবে? 130টা সেলের ঘরে। 130টা সেলের ঘরে স্যার। এটা তো বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন ডাইরেক্ট বুঝতে হয়েছে আসল স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ডিরেক্ট ইনডাইরেক্ট বোঝাইটাই আসল। তাহলে এখানে আমাদের এখানে
কিন্তু এরকম ভাবে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট কিন্তু এরকম ভাবে কোথাও এরকম ভাবে বলা নাই বা কোথাও এরকম ভাবে ইয়া করা নাই। এটাই এটাই বোঝানো বা এটাই হচ্ছে আমাদের অঙ্ক করার সঠিক ওয়ে। বুঝতে পেরেছেন যে এটা এটার সাথে গুণ করতে হবে, এটাতে ভাগ করতে হবে। কেন ভাগ করবো আমি? কারণ এটা ল, এটাই সূত্র। এই সূত্রের কারণে আমাদের এইরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। জি জি স্যার। বুঝতে পারছেন? তাহলে আমরা এই বিডিটির ক্ষেত্রে আমরা ঠিক যেভাবে আছে সে রেটে দিব। এই যে এখানে ল প্রাইস দিব, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট রেট। ডাইরেক্ট ক্ষেত্রে বাই ল করব, তাহলে মানে কি ক্রয়ের এখানে ল প্রাইস দিব, মানে ছোট প্রাইসটা দেব, আর সেলের এখানে বড় প্রাইসটা দিব। আচ্ছা, এটা করলাম। এখন আমরা বায়ের রেট বের করার জন্য আমাদের এই দুটো দ্বারা কাজ করতে হবে, সেলের রেটের জন্য এই দুটো দ্বারা কাজ করতে হবে। তাহলে এটা এই দুটো কি কাজ এখানে? আমরা এখানে কি বলা আছে অঙ্কে? অঙ্কে বলা ছিল যে ইয়েন প্রতি মানে কি, এক ইয়েনে কত বাংলাদেশি টাকা ক্রয় বিক্রয় হবে। তাহলে এক ইয়েনে কত বাংলাদেশি টাকা ক্রয় বিক্রয় হবে, তখন আমরা এখানে করবো বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার জাপানি ইয়েন। পার জাপানি ইয়েন মানে কি, এক জাপানি ইয়েন প্রতি, তাই না? তাহলে কি করব, বাংলাদেশি টাকাকে পার জাপানি ইয়েন যেটা আছে সেটা দ্বারা ভাগ করবো। আমরা বাইং রেট ক্যালকুলেশন করার জন্য আমরা এই যে 132 কে 106 এটা দ্বারা ভাগ করব। সরি, বাংলাদেশি টাকাকে আমরা এই 132 দ্বারা ভাগ করব, করলে আমাদের এটা রেট পাবো। আবার সেলের বেলায় ঠিক ওই একই রকম, আমরা বাংলাদেশি টাকাকে জাপানি ইয়েন দ্বারা ভাগ করব। বাংলাদেশি টাকাকে জাপানি ইয়েন দ্বারা ভাগ করলে 1 ইয়েনের মূল্য বাড়বে। 1 ইয়েনে এত বাংলাদেশি টাকা আমরা পরিশোধ করব। তাহলে এখানে আপনার পরে কি বলা আছে? আচ্ছা, 15 বেজে গেছে, আমাদের কমের ক্লাসটা শুরু করতে হবে। এখানে আবার আমাদের বলা আছে যে বিনিময় হার অনুযায়ী জাপানি ইয়েন 2 মিলিয়ন ক্রয়ের জন্য আপনার ব্যাংকে কত পরিশোধ? 2 মিলিয়ন মানে কি 20 লক্ষ। 2 মিলিয়ন জাপানি ইয়েন ক্রয় করবেন। ক্রয় করলে কি করতে হবে আমাদের? ক্রয় করলে ক্রয়ের হার দ্বারা, এই যে ক্রয়ের হার বাইং রেট, এই যে বাইং রেটের যে হার আছে সেই হার দ্বারা আমরা 2 মিলিয়নের এটাকে গুণ করব। অর্থাৎ 20 মিলিয়ন গুণন আমাদের যে ক্রয়ের রেটটা আছে সেটা গুণ করলে এত টাকা পাবো আমরা। এটা হচ্ছে আমাদের কাছে যে 2 মিলিয়ন যে জাপানি ইয়েন যদি আমরা নিতে চাই তাহলে কত টাকা পরিশোধ করবো, এত টাকা পরিশোধ করবো। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আজকে এই ডাইরেক্ট ইনডাইরেক্ট নিয়ে আপনাদের মাথা গরম করার কোনো দরকার নাই। আপনারা শুধু এই সূত্রটা বুঝবেন, শেষ, অঙ্কই শেষ, আর কিছু নেই। স্যার শীটটা শীটটা আজকে দিয়ে দিয়েন স্যার, কালকে আমি প্র্যাকটিস পরে করতে পারি যেহেতু। আপনারা তো কেউ বলেন না যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন যে শীট পাননি। আমি একদম আমি মনে করছি দিয়েছি আমি। আচ্ছা, আমি আজকে দিয়ে দিব। হ্যাঁ, বুড়ো ছাত্রদের অবস্থা খারাপ। আর ঈদের পরে স্যার সব ব্যাংকে চাপ বেশি স্যার, খুব হ্যাঁ, হ্যাঁ, আকারে হ্যাঁ, ট্রানজাকশন হচ্ছে স্যার। হ্যাঁ, ঈদের পরে একটু চাপও সাড়ে বেশি। 7টায় ব্যাংক থেকে বেরোলে স্যার এসে কালো মতো নাকে মুখে দিয়ে নামাজ কালাম পরে ক্লাস। যাই হোক, এখন আমার এটা মিস্টেক হয়েছে আর কি। আমি আজকে তাহলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর স্যার যাদের প্র্যাকটিস, এই শীটে কি প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ দেয়া আছে স্যার? প্র্যাকটিসের জন্য এখানে 97 সলিউশন করা, এটা আছে, সলিউশন করা আছে 97টা। 95টা সলিউশন করবো আর কি, করি নাই। 95, 94 এগুলা ম্যাথ দেওয়া আছে, এটা দেখলে করতে পারবেন আপনারা। আমি এটা পুরোটা পাঠিয়ে দিচ্ছি। আপনারা সলিউশন কতদূর কি করতে পারেন করেন এখানে প্র্যাকটিস, আর আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আর সলিউশন গুলো আমি পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে আজকে তো আমাদের ক্লাসও করার কথা ছিল, সেটাও তো হলো না। এই এক ক্লাসে সব শেষ হয়ে গেল। না স্যার, এটা এটা স্যার অনেক উপকারী হয়েছে। এই এই দিনে সত্যি কথা বলতে এতদিন যে ক্লাসটা করলাম, আজকের ক্লাসটা সবচেয়ে বেশি এনজয়েবল ছিল স্যার, এবং সবার পার্টিসিপেশনটা অনেক বেশি, এবং আশা করি সবাই বুঝছে। এবং এই এই সাবজেক্টে ম্যাথটাই প্রবলেম হবে না। আজকে যারা ক্লাসে 18 জন, আপনি সহ 18 জন আছে, তো খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা ক্রেডিট অপারেশনস এর যে যাদের আছে এখন তারা জয়েন করেন, ক্রেডিট অপারেশনস এর হবে আর কি। ও, ক্রেডিট অপারেশন স্যার, ওই জি জি, যাদের যাদের আছে তারা এখানে এখন ওখানেও অঙ্ক ম্যাথ আলোচনা করবো আর কি। একটু আজকের ক্লাসটা যাদের স্যার আছে। ওই যে অ্যাকাউন্টিং ক্লাসের মতো হয়েছে, প্রথম প্রথম অ্যাকাউন্টিং ক্লাস যে প্রাণবন্ত ছিল স্যার, ওইরকম। হ্যাঁ, হ্যাঁ,
অ্যাকাউন্টিং চলে যাওয়ার পরে তো একদম সব ইয়ে গেছে, পাঞ্চ হয়ে গেছে একদম হ্যাঁ, পুরা। 5 হয়ে গেছে। আচ্ছা, ঠিক না আছে এখনই তাহলে। পাইছে খুব ভালো হয়েছে স্যার, তাহলে খুব ভালো হয়েছে। যাদের ও কম আছে অনেক ক্রেডিট ইয়ে স্যার, অফার। আমরা তো জানি। জি, ও স্যার ট্রেজারি ম্যানেজমেন্ট মনে হয় আজকে নাই স্যার, ট্রেজারি ট্রেজারি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আজকে ছিল, আধা ঘন্টার সময় ছিল তো এখানে দেওয়া। তো আধা ঘন্টার সময় তো পার হয়ে তিনটে চলে ক্লাস গেল, ছিল, তিনটে প্রায় ক্লাস, 1-1.5 তিনটে ঘন্টা ক্লাস সময় হয়ে গেল। ওটা কবে হবে স্যার আবার? ওটা আগামীকাল আছে নাকি? 19 তারিখ, 19 তারিখ কি আছে? 19 তারিখে ক্রেডিট অপারেশন আছে স্যার। 19 তারিখে? আচ্ছা, হ্যাঁ। ওই রুটিন যেভাবে আছে ওইভাবে করি, তা না হলে অনেকের অনেক সাবজেক্ট আছে সেটা স্কিপ হয়ে যাবে, অনেকে মন খারাপ করবে। হ্যাঁ, আচ্ছা তাহলে যাদের ক্রেডিট অপারেশন আছে তারা আপনারা জয়েন করুন, আবার জয়েন করুন। ট্রেজারি ম্যানেজমেন্টে তো স্যার অঙ্ক নাই নাকি স্যার? ট্রেজারি ম্যানেজমেন্টের অঙ্ক আছে, এই যে ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখালাম না, এই হ্যাঁ। মজাটা তখন ওখানে আপনারা এই ফিলটা পাবেন। ও ট্রেজারি ম্যানেজমেন্টে স্যার ওখানে অঙ্ক হ্যাঁ, আছে স্যার। ওখানে এই যে রেটের কাহিনী আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। ট্রেজারি ম্যানেজমেন্টের কি স্যার সব ক্লাসগুলো কি স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছেন স্যার? সবগুলো ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবে দেওয়া আছে, হ্যাঁ, ইউটিউবে হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেওয়া নাই স্যার? মেইলে দেওয়া, মেইলে দিয়েছেন কি স্যার? মেলে ইউটিউব হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিই, ইউটিউবে সবগুলো, হোয়াটসঅ্যাপে তার ভিডিও আপলোড করা যায় না, অনেক বড় বড় যে ভিডিও। ও ও আচ্ছা আচ্ছা, ইউটিউবে আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে আছে। আর আমরা যদি প্রিন্ট নিই তাহলে ওই মেইলে নিতে পারবো স্যার, তাই না? হ্যাঁ, মেলে মেইলে মেলে আমি পিডিএফ দেবো, সেখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে নিতে পারবেন। মেইলে একটু দিয়ে দেন স্যার, তাহলে আমরা আচ্ছা। প্রিন্ট নিয়ে নেবো স্যার, আর ইউটিউবে দেখবো স্যার, এখানে পড়বো স্যার। দুইভাবে। না, একটা জিনিস স্যার পড়ে স্যার আয়ত্ত হয় না স্যার। যেমন আপনার লেকচার গুলো এখানে যে অঙ্কগুলো আবার শুনলে স্যার তখন বিষয়টা ক্লিয়ার হয় স্যার। স্যার ওই যে মেল করে দিয়েন, তাহলে একটু দেখলাম, কারণ ফিল করা তো অফিস ছাড়া সম্ভব না, রোববার ছাড়া। মানে জি, জি, দুইভাবে, মানে একদিকে স্যার শোনা আর একদিকে স্যার পড়া, তাহলে দুটার সমন্বয়ে স্যার বেটার হবে স্যার। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনারা আচ্ছা একটু আচ্ছা অ্যাক্টিভ আচ্ছা। থাকেন। আমিও খুব আমার একাডেমিকের জন্য, একাডেমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা লেগে আছে, অনার্স 4th ইয়ার পর্যন্ত। এই প্রাইভেট পড়তে সারাটা দিন আমি মনে করলাম যে একটু এখানে আসে রিল্যাক্স থাকবো, তা না, অর্থ উপার্জন যেখানে আছে পেরেশানি সেখানে আছে। এটা এটা আপনার মাথায় রাখবেন। তো যাই হোক, না স্যার, একটা একটা জিনিস হলো স্যার, যে ছাত্রদের সাথে স্যার বকাবকি করতে স্যার একটু ভালো লাগে। যেন একটা বুধ শক্তি কেউ জানতে চায় স্যার, জানতে চাইলে জানাতে পারলে বা বুঝাতে পারলে স্যার নিজের কাছে আত্মতৃপ্তি প্লাস ভালো লাগে স্যার। না, এটা আমার কাছে আমি খুব আনন্দ পাই, আমি কাউকে কোনো কিছু বলে খুব আনন্দ পাই, খুব আনন্দ পাই, খুব তৃপ্তি পাই। না না স্যার, ক্লাস করে ভালো লাগলো স্যার, শুক্রিয়া। যে দোয়া করবেন, দোয়া করবেন শরীরটা যেন সুস্থ থাকে আল্লাহর রহমতে। আমি আচ্ছা 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 আচ্ছা, ফিয়ামানিল্লাহ স্যার। আমি আমার আল্লাহ। আমার ছেলেপেলেদের শুধু এটা না, সারা বাংলাদেশ আমার একটা ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা, একটু পার্সোনালি জিনিস এটা, ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা 1,32,000 জন। জি স্যার। আমার এই হিসাব বিজ্ঞান, আমি সেই আগে থেকে হিসাব বিজ্ঞানের উপর ইউটিউবে ক্লাস এবং হচ্ছে ফেসবুকে এগুলা করে আসি। আমি সারা বাংলাদেশ, আমি একটা খালি অর্থ উপার্জনের জন্য না, আমি ফ্রি পড়াই ছেলেপেলেদের, যে যারা মানে অনলাইনে ক্লাসে জুমে আপনাদের যেরকম পড়াচ্ছে এরকম আমি ফ্রি পড়াই ওদের। স্যার একটা জিনিস হলো স্যার, যে সেবা দিলে স্যার আল্লাহ অর্থের ব্যবস্থা করে দেয় স্যার, কোন দিক দেয় কোন দিক দেয় যে যে নিজে এটা বুঝতে এটা পারা যায় অবশ্য না স্যার। কার্যকরী কথা, অনেক কার্যকরী কথা, যে হ্যাঁ দুজনের দোয়া থাকে, দুজনের দোয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ স্যার অর্থ অর্থ স্যার আল্লাহ কোন দিক দিয়ে দিয়ে দেয়, যে আল্লাহ আমি রিজিকে থাকে এখানে স্যার খুব চলে আসে। চাপে পড়ছিলাম, আপনারা জানেন ব্যাংকের স্যালারি কিন্তু অনেক স্মার্ট, আর হচ্ছে অনেক পুয়ার স্যালারি হচ্ছে টিচারদের স্যালারি, কলেজের টিচারদের স্যালারি অনেক পুয়ার স্যালারি। এই স্যালারিতে আমি কেমনে চালাচ্ছে আল্লাহ, আমার কেমনে কিভাবে কি করতেছে আমি, আমার মাথায় খেলতেছে না। আসলে উপর আল্লাহর হিকমত, এটা অন্য ব্যাপার, হ্যাঁ। এটা আসলে অন্য একটা বিষয়। তো হোক, ঠিক আছে, দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য আচ্ছা দোয়া আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা, ফিয়ামানিল্লাহ স্যার, জি, শুক্রিয়া স্যার। জি, সবাই ভালো থাকবেন, আচ্ছা। ক্লাস শুরু হবে, এখন জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম।